বলেছেন যে টোটাল প্রসেস চলছে 303টা শূন্য পদে, তাইলে আছে 735টা আছে, বাদ দিল 435টা, এখন কোনো হদিশ নেই, লাপাতা। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এই সবগুলি। আর দ্বিতীয় কথা হলো স্যার, প্লিজ আপনি যদি স্যার আগে না শুনুন স্যার প্লিজ, এটা স্যার এখানে অনেক থাকতে পারে, এটাও তো স্যার ইম্পর্টেন্ট। জেলখানার মতো উনি বলেছেন সপ্তাহে একদিন যায় সাব জেলগুলিতে, ডিস্ট্রিক্ট জেলের মধ্যে, তো একটা ডাক্তার যদি সপ্তাহে একদিন যায় তাহলে রুগীদের পরিষেবা কি করে হবে? আমি যেটা বলছি, তাইলে এখানে উনি যে বললেন 249 হলো মেল, ফ্যামিলি হলো 44 গার্ড, 16 জন কম্পিউটার, 4 জন ফার্মাসিস্ট, এগুলি প্রসেস চলছে 303 জন। তাইলে 435 জনের প্রসেস কবে চলবে, কতদিন লাগবে? আমি টোটাল শূন্য পদের সংখ্যা বলেছি 438। তার পাশাপাশি আমাদের বিধায়ক মহোদয় বলেছিলেন দীর্ঘ 15 বছর ধরে যে যারা জেলের বন্দী তাদের মুক্তির বিষয়ে বলেছেন, সেই বিষয়ে আমি বলবো যে আমাদের একটা বোর্ড রয়েছে, আমার সিস্টেম রয়েছে, রুল ফলো করে সেগুলো করা হয়, সেগুলো ব্যক্তিগত কোনো বিষয় না, যে আমাদের কোর্টের সঙ্গে রিলেটেড রয়েছে এবং সম্পূর্ণ আইন মেনে সেই সিস্টেমের মাধ্যমে করা হয়। ধন্যবাদ। ওকে, মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্টার কোয়েশ্চন নাম্বার 2। আচ্ছা, এখানে একটু আরো একই প্রশ্নের সাথে যুক্ত আছে শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। হ্যাঁ বলেন রঞ্জিত দা, বলেন। সাপ্লিমেন্টারি স্যার, এটা একটা কোয়েশ্চন, আমি তো ওঠাই দিয়েছি আপনার কোশ্চেন। হ্যাঁ, মাই স্টার কোয়েশ্চন নাম্বার 2। একই কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। এখন আমি শ্রী রঞ্জিত দেববর্মা মহাশয়কে বলছি আপনার কোশ্চেন নাম্বার বলার জন্য। মাই স্টার কোয়েশ্চন নাম্বার 21 স্যার। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, স্যার কোশ্চেন নাম্বার 1, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেপড়ি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবান্দরে এই বিষয়ে যে কোশ্চেন 1 নম্বর এখানে রাখা হয়েছে, এতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী এবং মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথের এই প্রশ্ন যে একটি করে নতুন যে ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা এই দপ্তরে আছে কিনা। উত্তর হচ্ছে রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেপড়ি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবান্দরে একটি করে নতুন ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা আপাতত সরকারের। প্রশ্ন 2, যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা হয়। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য হয়। স্যার, আমার সাপ্লিমেন্টারি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 81.625 স্কোয়ার কিলোমিটার। এখানে পপুলেশন হচ্ছে 44,915 জন এবং গত 3টি বছরে এখানে ফায়ার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা 2023-এ 10টা, 2024-এ 7টা, 2025-এ এই পর্যন্ত 10টি সংঘটিত হয়েছে। এখানে প্রচুর বাজার ও স্কুল অফিস রয়েছে। এর ভিতরে বাজারগুলির মধ্যে আছে মারে হাবুক বাজার, পাগলা বাজার, ওয়ারেন্টক বাজার, আমপুরা বাজার, বড় ময়দান বাজার, রামচন্দ্রঘাট বাজার, বাইজাল বাজার এবং শনখলা বাজার।
এগুলি মিলে প্রায় 10-12টি বাজার আমার এখানে রয়েছে স্যার। পদ্মবিল বাজার, রতনপুর বাজার, রত্তিলা বাজার, বেলসরা বাজার, বগাবিল বাজার, হাটকাটা বাজার, এইভাবে টোটাল 14টা বাজার রয়েছে। স্কুল রয়েছে হায়ার সেকেন্ডারি 8টা, এর ভিতরে আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুল, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল, গরাঙ্গতিলা, ডনবাস্কর হায়ার সেকেন্ডারি স্কুল, বাজারবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, বিশন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেক্রেড হার্ট হায়ার সেকেন্ডারি স্কুল স্যার। এর ভিতরে পিএসসি আছে, রতনপুর পিএসসি, আমপুরা পিএসসি, বাজারবাড়ি পিএসসি, এবং এটা 2 ভাগে বিভক্ত। হাইওয়ে থেকে একটা রাইট সাইড, একটা লেফট সাইড ভাবে, বা নর্থ বা সাউথ বলা যায়। এর ভিতরে স্যার রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই সমস্ত দেখা গেলে স্যার আমার এখানে প্রচুর অফিস রয়েছে, বলতে গেলে এইগুলি অনেক লম্বা হবে। আমি দেখতে পাই যে ভৌগোলিক অবস্থানে যদি বিচার করি, তাহলে মনু 6 ল্যাংটাতে 5.5 কিলোমিটারতে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে। এর আগে আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম যে রামচন্দ্রঘাট কেন গুরুত্বপূর্ণ একটা ফায়ার সার্ভিসের জন্য। এখানে হাইওয়ে, আর যদি বিধানসভা কেন্দ্র হিসাবে যদি খোয়াই ডিস্ট্রিক্টে আমরা করি, তাহলে রামচন্দ্রঘাটে সবচেয়ে বেশি রবার বাগান রয়েছে স্যার। প্রতি বছর এখানে বাগান পুরে ছাই হয়ে যায়, খোয়াই থেকে আসতে অনেক দূর হয়ে যায়। তারপর রাস্তাঘাট অচেনার জন্য সময় মতো সেখানে পৌঁছতে পারে না ফায়ার সার্ভিস। তা এই কারণে আমার দাবি যে এখানে বাজারবাড়ি পেশ হয়ে গেছে, সেখান থেকে যদি খোয়াইতে করা হয়, অনেক সময় আসতে অনেক দেরি হয়ে যায়। সেজন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এখানে যেন আমার শনখলা বাজারে যদি একটা নতুন করে ফায়ার সার্ভিস স্থাপন করা হয়, তাতে আমাদের যে হাইওয়ের উপর যে অ্যাক্সিডেন্টটা এবং বুথ সাইডে নর্থ এবং সাউথ রামচন্দ্রঘাটের যে বিধানসভা কেন্দ্রের বুথ সাইডে এটা কভার করা যায়। তার মধ্যেও একটা আন্তর্জাতিক বর্ডার, বাংলাদেশ বর্ডার রয়েছে বিভিন্ন গ্রাম। সুতরাং আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে একটা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। আমি এটা বিবেচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি স্যার, একটু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই প্রশ্নটা আমারও ছিল। আমি দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছিলাম, কারণ চেবরি এলাকাটা খোয়াই যে ফায়ার স্টেশন থেকে অনেক দূরবর্তী স্থান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আশ্বস্ত করেছিলেন গত বছরও, এবং গত কিছুদিন আগেও বলেছেন যে ওনার তত্ত্বাবধানে যে কমিটি রয়েছে সেই কমিটির মেজারমেন্টের পর উনি বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমি আপনার মাধ্যমে আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে এটা যাতে বিচার বিশ্লেষণ করে চেবরি অঞ্চল অন্তর্গত একটা ফায়ার স্টেশন করা হয়। বিন্দু দেবনাথ কিছু বলবে কি? হ্যাঁ, ঠিক আছে। মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বলেছেন, যে কোনো বিষয়ের একটা গাইডলাইন্স আমাদের ফলো করতে হয়। এই গাইডলাইন্সের ফলো করে তবেই কোথায় ফায়ার স্টেশন হবে, কোথায় পুলিশ স্টেশন। আপনি এখানে পুলিশ স্টেশন যে কারণে গাইডলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা পুলিশ স্টেশন সেখানে দিয়েছি, এবং আপনি এটা অ্যাপ্রিসিয়েটও করেছেন। আমি নিজেও গিয়ে সেটা তদ্রুপ ফায়ার স্টেশন দিতে গেল, কিন্তু এটা বারবারই দেখা যায় প্রতি বিধানসভার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসে সবসময়। যদি দেখা যাবে গাইডলাইনের থাকা সত্ত্বেও যদি এই ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে দিচ্ছে না, তাহলে আমাদের পক্ষে কিন্তু সুবিধা হয়। যেমন এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন ছাড়া কিন্তু আমরা কোথাও এদিক সেদিক করতে পারবো না। সেখানে আপনি অনেকগুলো ঘর বললেন, আপনার ইনস্টিটিউশনের নাম বললেন, বাজার বললেন, সব ঠিক আছে, কিন্তু এই গাইডলাইন্সের বাইরে আমরা যদি যাই, আমরা কিন্তু কেন্দ্রের থেকে সেইভাবে পয়সাও কিন্তু পাবো না। সেই গাইডলাইন্সে কি বলছে যে গ্রামীণ এলাকার জন্য 50 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটা ফায়ার স্টেশন যদি থাকে এবং প্রতি 10 বর্গ কিলোমিটারের মানে শহরে এলাকা
10 বর্গ কিলোমিটার একটি করে ফায়ার স্টেশন হবে। তো সেই জায়গায় রামচন্দ্রঘাট বিধানসভার যে এলাকা, সেখানে দেখা গেছে যেহেতু এটা গ্রামীণ এলাকায়, এখানে 8 কিলোমিটার দূরে খোয়াই ফায়ার স্টেশন। কাজে আমি তো ওইখান থেকে আবার আরেকটা ফায়ার স্টেশন যে আমি দেব, সেখানে কিন্তু আমি দিতে পারছি না এখানে। সিমিলারলি এই 8 কিলোমিটার দূরত্ব যখনই ফায়ার হয়, সেখানে নর্থ থেকে ওরা ক্যালকুলেট করে নর্থ থেকে 10 মিনিট লাগে ফায়ার ব্রিগেড সেখানে আসতে। মানে এই হচ্ছে এটা, মানে আনসার যদি বলেন, জাস্টিফিকেশন আমি বলব। সিমিলারলি এখানে মাননীয় বিধায়ক মানগড় যে কল্যাণপুরের মাননীয় বিধায়ক যে প্রশ্নটা এখানে রেখেছেন, যে চেবড়ি বাজার এলাকা কল্যাণপুর বিধানসভা, এখানে নিকটবর্তী খোয়াই, আবার সেই খোয়াই ফায়ার স্টেশন চলে আসছে এবং যার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সেখানেও এই 7 কিলোমিটার যখনই ওখানে হয় 8 মিনিট সময়। এখন ওই জায়গা থেকে যদি আমাদের যে মানে এরপরেও যদি সবাই মানে বাইরে যদি আমাদের দিতে হয়, তাহলে তো আমাদের সেরকম নির্দেশিকা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের লাগবে, তবেই আমরা দিতে পারবো। এছাড়া এটা আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, লোকবল, জায়গা ইত্যাদি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সেইগুলো তো আমরা করছি। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় আমাদের 51 ফায়ার স্টেশন আছে এবং একটা নতুন আরেকটা ফায়ার স্টেশনের মধ্যে আমরা ওই যে গাইডলাইন মেনেই কিন্তু আরেকটা নতুন ফায়ার স্টেশন আমরা করতে যাচ্ছি। কাজে ওই গাইডলাইন্সের বাইরে মান্যবর সেটা আমাদের পক্ষে, দপ্তরের পক্ষে একটু সমস্যা। গাইডলাইন অনুসারে শঙ্খলা বাজার 10 কিলোমিটার উপর হয়, প্রায় 12.5 কিলোমিটার। আমি বিভিন্ন তথ্য নিয়ে এটা বলছি এবং ভৌগোলিক অবস্থান যেটা আপনি বলছেন, এখানে আমার এখানে আমি প্রথমে বলেছি ভৌগোলিক অবস্থানে আমার এখানে 81.625 স্কোয়ার কিলোমিটার তথ্যটা আমার কাছে আছে এবং কোথায় কি এরকম ক্ষয়টা কত আছে এখানে আছে, সবটা এখানে আছে স্যার। খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে 6.819 স্কোয়ার কিলোমিটারের ভিতরে আছে। তারপর সামান্যতে 5.5 কিলোমিটার ভিতরে ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে স্যার, রেকর্ড আছে এটা 5.5 কিলোমিটার। ওই সামান্যতে যে ফায়ার স্টেশনটা করা হয়েছে স্যার, সেটা কি গাইডলাইন মানা হয়নি? এটা কীভাবে হইল স্যার? এটা মানে ঠিক আছে, মানে প্রয়োজন বসুন। মাননীয় একটু স্যার, এই ফায়ার সার্ভিস স্টেশনের কথা বলা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানেন দীর্ঘ প্রায় 4-5 বছর ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য রয়েছে। এটা কিন্তু রিলেভেন্ট। আপনার কর্মচারী নেই, ফায়ারম্যান নেই, ড্রাইভার নেই, স্টেশন বাড়ালে কী হবে স্যার? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এটা রিকোয়েস্ট করবো যে আমার কাছে লোকগুলি গিয়েছিল প্রায় 3 বছর আগে, অ্যারাউন্ড 400-500 পোস্ট ফায়ারম্যান। স্যার একটু শুনুন স্যার, ইট ইজ ফর দ্য পিপল, নট ফর ইউ আওয়ার সেলফ। আমি আপনাকে বলছি, এই পোস্টগুলির ইন্টারভিউ না হয় ক্যান্সেল করা হয়, ইন্টারভিউ না হয় রেজাল্ট বেরো না, তাইলে ফায়ার সার্ভিসের পোস্ট ফায়ারম্যান যদি না থাকে, ড্রাইভার যদি না থাকে, তাহলে আমরা আগুন লাগলে কি করে ফায়ার সার্ভিসের সার্ভিস পাবো? এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? ধন্যবাদ। এক তো মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলেছেন, এখন দেখা যাচ্ছে এটা একটা ক্যালকুলেশন আপনি করেছেন, তাহলে তো বসতে হবে, আধিকারিকদের নিয়েও বসতে হবে যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কি না। 8 কিলোমিটারের ভিতরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 8 কিলোমিটারের বাইরে হলে অসুবিধা। সেটা যদি 5 কিলোমিটারের মধ্যে হয় প্রবলেম নেই কিন্তু। আর আপনি যেটা বললেন আরও অনেক বিষয় আছে, যেমন আগরতলার মধ্যে এখানে এত ঘনত্ব, এখানকার যে বিষয়, এখানে কিন্তু আরও যদি 5টা আপনার ফায়ার ব্রিগেড করেন তারপরেও শেষ হবে। তো এগুলোর গাইডলাইন্স আছে, তাহলে আধিকারিকদের নিয়ে আপনার যে তথ্যগুলো দিয়েছেন গিয়ে আমরা বসতে পারি। মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু যেটা বলেছেন, সেখানে এখন পর্যন্ত আমাদের এখানে পোস্ট যে স্ট্রেংথ আছে আমাদের 1556 জন আমাদের আছে। না না, আমি বলছি ভ্যাকেন্সি আমাদের কাছে 757 মতো আছে ভ্যাকেন্সি। আচ্ছা শুনুন, তো এই যে এই
এই ভ্যাকেন্সি পূরণ করার জন্য অলরেডি প্রক্রিয়া আপনিও জানেন চলছে, কোনো জায়গায় ত্রুটি ছিল, ত্রুটিগুলো আমরা সারিয়ে আবার নতুনভাবে আমরা চেষ্টা করছি। আমরাও চাইছি যে সব শূন্য পদগুলো যাতে পূরণ হয়। আপনি এর মধ্যেই দেখবেন, এই রেজাল্ট আপনারা পাবেন। আর আরে 3 বছরের মধ্যে হচ্ছে তো, আপনি 35 বছরের কথাটি বলুন না, 5 বছরের কথাগুলো বলছেন না আপনি। 3 বছর হয়েছে কি বেশি বয়স হয়ে গেছে নাকি? চলছে প্রোগ্রাম। 3 বছরে যে আমরা 19,800 উপরে চাকরি দিয়েছি এগুলো বলছেন না। 3 বছরে 19,800 উপরে চাকরি দিয়েছি এটা বলুন না আপনি। না না, 3 বছরে কি চাকরি দেয়নি? আপনি স্পেসিফিক উত্তর আমি দিচ্ছি তো আপনি। ওকে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন শ্রীমতী কল্যাণী সাহারায়। Honorable Speaker in charge, sir, my start question number 29. माननीय डिप्टी स्पीकर सर, माननीय कल्याणी राय साहा माननीय विधायिकार प्रश्न हलो 29 नम्बर तेलियामुड़ा विधानसभा केंद्र अंतर्गत तेलियामुड़ा द्वादश श्रेणी विद्यालय तेलियामुड़ा उच्चतर माध्यमिक विद्यालय एक साঁতার प्रशिक्षण केंद्र सुइमिंग पुल निर्माण करार परिकल्पना दफ्तरे आछे किना। उत्तर तेलियामुड़ा विधानसभा केंद्र अंतर्गत द्वादश श्रेणी विद्यालय तेलियामुड़ा उच्चतर माध्यमिक विद्यालय एक साঁতার प्रशिक्षण केंद्र सुइमिंग पुल निर्माण करार परिकल्पना आपातत राज्य युव विषय क्रीड़ा दफ्तरे नेই। তবে ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ ব্যবস্থা এবং প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলে বা অর্থের সংস্থান হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। 2 নম্বর প্রশ্নটি হলো, যদি থাকে তবে কবে নাগাদ বাস্তবিত হবে বলে আশা করা যায়? 1 নম্বরের প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্নটি আসে। Honorable Speaker in charge, my supplementary is বিগত সরকারের সময়, দ্যাট ইজ মানে বামফ্রন্ট সরকারের সময়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুইমিং পুল করার জন্য খনন কার্য সম্পন্ন করা হয়। রাজ্য সরকারের কোষাগার থেকে একটা বিরাট অর্থ সেখানে খরচ করা হয়। কোনো একটা অজানা কারণে সেই পুকুর আবার মানে পুকুরের মতো খনন করা হয়েছিল, তো সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আবার মাটি ভরাট করা হয়েছে। তো একটা উদ্দেশ্য নিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে খনন করা হয়েছে, অজানা কারণে সেটাকে বন্ধ করা হয়েছে। আমার আজকে আপনার মাধ্যমে আমার মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন, আমি যেটা প্রত্যক্ষ করেছি 2018 সালে, আমি দেখছি সারা রাজ্যে এটা সমস্যা যে আমাদের আজকের প্রজন্মের ছেলে মেয়েরা সাঁতার জানে না। আমরা সবাই বলি যে সুস্থ শরীর সুস্থ মন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের প্রজন্ম সাঁতার জানে না। এমন একটি ঘটনা তেলিয়ামুড়া হয়েছে, হৃদয় বিদারক ঘটনা। একটি ছেলে ক্লাস 8-এ পড়ে, যে 3 দিন আগে যে ছেলেটি আমাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেছিল, আমাদের অনারেবল ডেপুটি স্পিকার ডেপুটি চিফ মিনিস্টার অনারেবল জিষ্ণু দেববর্মা মহোদয় আমার সাথে ছিলেন একটা বিদ্যালয়ে। যে ছেলেটি আমাদেরকে বরণ করেছিল 3 দিন পরে এই ছেলেটি নদীর জলের গভীরে তলিয়ে যায়। 2 দিন পরে তার দেহ আমরা খুঁজে পাই। এমন অনেকগুলি ঘটনা ঘটেছে, যার কারণে তেলিয়ামুড়া থেকে একটা দাবি উঠেছে যে তেলিয়ামুড়ায় একটা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা এবং আজকের প্রজন্মকে আমরা যাতে সাঁতার প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মরক্ষারও যেমন সুযোগ করে দিতে পারি, তেমনি সুস্থ শরীর সুস্থ মন ভালোভাবে পড়াশোনা করার এই যে বিষয়, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি একটু উদ্যোগ নেন। খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমা কোথাও নেই এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু অন্যান্য জেলাতে ঊনকোটিতে রয়েছে, আমাদের সিপাহীজলাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু খোয়াই জেলা এবং তেলিয়ামুড়া মহকুমাতে এমন কোনো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নেই। এবং আজকের দিনে আগে গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে পুকুর থাকতো, কিন্তু আজকে জীবনযাত্রার মানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের এই পুকুরগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা আজকে সাঁতার শিখতে পারছে না। তো এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি প্রয়োজনীয় উদ্যোগ নেন, প্রচুর জায়গা রয়েছে এই কমপ্লেক্সে। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে TCS স্টেডিয়াম হবে। আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী এখানে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স দিয়েছেন, যেটা নির্মাণ হয়েছে, আর কিছুদিন পরেই ওনার হাত ধরে সেটা উদ্বোধন হবে।
প্রচুর জায়গা রয়েছে, জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু দপ্তরের উদ্যোগ নেওয়া। এটা আমার আপনার মাধ্যমে বিনম্র অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে। খুব ভালো প্রস্তাব মাননীয় ম্যাডাম সেখানের মধ্যে এনেছেন। আমার প্রশ্ন হচ্ছে তেলিয়ামুড়া নয়, ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়ে আধুনিক মানের সুইমিং পুল লাগবে না। প্রতি মাসে এখনের প্রজন্মের ছেলেমেয়েরা সাঁতার জানে না, যার ফলে আমরা আতঙ্কিত থাকি আমাদের ছেলেমেয়েরা যদি বাইরে যায় কখনো বন্ধু বান্ধবের পাল্লায় করে, এরকম মৃত্যু প্রচুর হচ্ছে। আমি শুধু প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য, প্রশিক্ষণ সেন্টার অর্থাৎ সুইমিং প্রশিক্ষণের জন্য ছোট ধরনের এই ধরনের সেন্টারগুলো প্রত্যেক সাব ডিভিশনে একটি করার জন্য ডিপার্টমেন্ট যাতে উদ্যোগ নেয়, এটাই হচ্ছে আমার প্রশ্ন। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চিফ হুইপ যে বিষয়টা এনেছেন সেই বিষয়ে আমার একটা সাপ্লিমেন্টারি ছোট মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে। আমি এর আগেও একবার এই বিধানসভাতে আমি সেটা তুলেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে কুমারঘাটে কোনো সুইমিং পুল করার পরিকল্পনা আছে কিনা। যেহেতু আজকে বিষয়টা আসছে, আমি আবারও পুনরায় একটু আপনার মাধ্যমে বিষয়টা আমি তোলার চেষ্টা করছি। আমাদের কুমারঘাট শহরের মধ্যে একটা বড় আকারে একটা ওয়াটার বডি রয়েছে, যেখানে দীর্ঘদিনের দাবি ছিল যে এই ওয়াটার বডিটাকে যদি একটা সুইমিং পুল করা যায়, বা কুমারঘাটবাসীর সেটা দাবি রয়েছে, যার কারণে আমি প্রশ্নটা এনেছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে যদি জায়গা পাওয়া যায় তাহলে দপ্তরের পক্ষ থেকে করা সেটা সম্ভব হবে। তো আমার বক্তব্য যেটা বর্তমানে একটা বড় জলাশয় রয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের যেটা আরবান লোকাল বডি রয়েছে পুর পরিষদের পক্ষ থেকে আমরা সেটাকে একটা বিউটিফিকেশন কাজ শুরু করেছি। যদি দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের যদি আন্তরিকতায় যদি এটাকে সুইমিং পুল বানানো যায় তাহলে বিশেষভাবে উপকৃত হবে। আর যে বিষয়টা এখানে এসছে যে আজকাল আমরা দেখছি যে প্রত্যেকটা অভিভাবকেই মানে নার্সারি থেকে তাদেরকে বিভিন্ন শিক্ষায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে বা বিভিন্ন ধরনের শিক্ষায় তারা ভর্তি করাচ্ছে, যেমন নাচ গান ইত্যাদি, আর্ট ইত্যাদি। তো আমার মনে হয় যদি এই যে প্রশিক্ষণের যে বিষয়টা হচ্ছে সাঁতারে, ইদানিংকালে প্রচুর আমাদের যারা অনেক ছেলেমেয়েরাই জলে করে অনেকেরই মৃত্যু হচ্ছে, তো সেই জায়গাতে এটাও একটা বড় কাজে আসবে। বিশ্বাস যে সবাই সাঁতার শেখানোর জন্য যেইভাবে নাচের স্কুলে, ডান্সের স্কুলে পাঠাচ্ছে, সাঁতারের জন্য প্রশিক্ষণের জন্য পাঠাবে। তো ওদের যে মেডেল সেন্টার রয়েছে কুমারঘাট শহরের বুকে, যদি সেটা করা যায়, এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যায়, বিশাল সংখ্যার একটা মানুষ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমি বেশি কিছু কথা বলবো না। একটি বিষয়, কিল্লা মানে খেলাধুলার জন্য এখন ফুটবলই বলুন, ক্রিকেটই বলুন, অগ্রণীতে আছে। একমাত্র আমার দাবি আপনার মাধ্যমে খেলামন্ত্রীকে আমার কিল্লাতে একটা সুইমিং পুল অতি সতর্ক করার জন্য জায়গা আমি ঠিক করে রেখে দিয়েছি। জাস্ট গভর্নমেন্ট এটা শুরু করলেই সবচেয়ে ভালো হবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যটাকে আমরা সাঁতারের ক্ষেত্রেও আমরা ভারতবর্ষের উচ্চশিক্ষায় উচ্চ স্থানে আমরা নিয়ে গিয়ে সুনাম অর্জন করতে পারবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, বর্তমান রাজ্য সরকার খেলাধুলা উন্নতির জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছে, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম, প্রতিভাশালী স্কিম, অনেকগুলো স্কিমের মাধ্যমেই আমরা রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন করছি। যেমন পশ্চিম ত্রিপুরা জেলার বাধারঘাটে স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে রাইমা সুইমিং পুল রয়েছে, সেটাকে আধুনিকরণ করা হয়েছে। আগরতলা উমাকান্ত সুইমিং পুল, গোমতী জেলা উদয়পুর বিমল সিংহ স্মৃতি সুইমিং পুল, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে নতুন সেখানে আধুনিক সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। মেলাঘরে একটা সুইমিং পুলের উন্নতি সাধন করা হয়েছে সেটাকে। এছাড়াও বর্তমানে সুইমিং পুল তৈরি করার যেগুলো পরিকল্পনা রয়েছে, বাজারঘাট দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আরেকটি সুইমিং পুল করার পরিকল্পনা রয়েছে। খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্সে সেখানে একটা করার পরিকল্পনা রয়েছে। আগরতলা স্থিত ভোলাগিরিতে রয়েছে। সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুরে রয়েছে। তো মাননীয় ডেপুটি স্পিকার স্যার, সুইমিং পুল এরকম একটা বিষয় যেখানে সুইমিং পুল করার পরে
সেখানে আধুনিক মেশিনারি প্রয়োজন হয়, জলটাকে রিফাইন করতে হয় সময় সময়, 15 দিন 20 দিন পর পর সেটাকে রিফাইন করতে হয়, তার জন্য আধুনিক মেশিনের প্রয়োজন, এবং সেখানে গার্ডের প্রয়োজন হয়, কোচের প্রয়োজন হয়। কারণ যেহেতু এটা একটা জলাশয়, সেখানে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। এর জন্য বাকি স্পোর্টস পরিকাঠামোতে যে এক্সপেন্ডিচার, এর থেকে রেকারিং এক্সপেন্ডিচার অনেক বেশি সুইমিং পুলে। কারণ সুইমিং পুলে প্রতিনিয়ত জলকে শোধন করতে হয় এবং সেখানে গার্ডের ব্যবস্থা করতে হয়, সেখানে কোচের ব্যবস্থা করতে হয়। তো এটা একটা বিষয় রয়েছে। তারপরেও অনেকগুলো বিধানসভার থেকেই দাবি এসছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, অর্থমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় রয়েছে, এগুলো যদি আমাদের ব্যবস্থা হয় তাহলে আমরা চেষ্টা করব যেগুলো দাবি এসছে সেগুলো পূরণ করার। কিন্তু বর্তমান সময় রাজ্য সরকার অনেকগুলো করছে, অনেকগুলো জায়গায় নতুন পরিকাঠামো করছে, কিন্তু এরপরেও যদি আরো সুইমিং পুলের প্রয়োজন হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন যারা করেছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, শ্রীমতী স্বপ্না দাস পাল, শ্রীমতী মীনারানী সরকার, শ্রী পিনাকি দাস চৌধুরী। 4 জনের মধ্যে কে বলবেন? মাননীয় স্পিকার স্যার, আমার স্টার্ট কোয়েশ্চন স্টার 34। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির এলাকায়, সুরমা বিধানসভার অন্তর্গত দুর্গাচমনি বাজার এলাকায়, বাধারঘাট বিধানসভার অন্তর্গত চারিপাড়া এলাকায় এবং কল্যাণপুর বিধানসভার অন্তর্গত বৃন্দাবন ঘাট বাজার এলাকায় একটি করে আউটপোস্ট নির্মাণ করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে? উত্তর হচ্ছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির এলাকায়, সুরমা বিধানসভার অন্তর্গত দুর্গাচমনি বাজার এলাকায়, বাধারঘাট বিধানসভার অন্তর্গত চারিপাড়া এলাকায় এবং কল্যাণপুর বিধানসভার অন্তর্গত বৃন্দাবন ঘাট বাজার এলাকায় একটি করে আউটপোস্ট নির্মাণ করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ শুরু হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য। মাননীয় সাপ্লিমেন্টারি স্যার, কমলাসাগর বিধানসভা অন্তর্গত কসবেশ্বরী কালী মন্দিরটি ইন্দু বাংলা বর্ডারের 0 পয়েন্টে অবস্থিত। প্রতিদিন শত শত পুণ্যার্থীর আগমন ঘটে। এটি শুধু ধর্মীয় স্থানই নয়, ধর্মীয় পর্যটন কেন্দ্রও। আমাদের রাজ্যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পরে কসবেশ্বরী মায়ের মন্দির এবং সন্নিহিত এলাকাসমূহে রাজ্যের সর্ববৃহৎ ঐতিহাসিক ধর্মীয় পর্যটন স্থল। তাছাড়া এলাকাটি মিশ্র বসতিপূর্ণ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট স্থাপন করা। মাননীয় অধ্যক্ষ স্যার, এই বিষয়সমূহ বিবেচনা রেখে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নিকট বিনীত অনুরোধ রাখছি, কসবেশ্বরী কালী মন্দির এলাকায় একটি পুলিশ সাব স্টেশন স্থাপন করার জন্য। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বৃন্দাবন ঘাট বাজারে কেন বলছি এটা এমন একটা জায়গা, কল্যাণপুর বিধানসভার অংশ, কিন্তু খোয়াই ব্লক আওতাধীন। এটা না খোয়াই কাভার করতে পারে না কল্যাণপুর থেকে, এবং সেটা বৃন্দাবন ঘাট বাজার, চেবড়ি, পূর্ব চেবড়ি, তাঁতি বস্তি, তুলাশিকর, মাইন বিক্রম, হাজারিপাড়া, একটা বিরাট অংশ। এই অংশটা দীর্ঘদিন ধরে এই এলাকার দাবি একটা মিডল পয়েন্ট। কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে খোয়াই থেকে এসে এটা অনেক দূর কাভার করা সম্ভব, বা কল্যাণপুর থেকে এসে সম্ভব। অংশটা কল্যাণপুর বিধানসভার, কিন্তু খোয়াই ব্লকের আওতাধীন। এবং বৃন্দাবন ঘাট বাজারে বর্তমানে এসপিউ ক্যাম্প রয়েছে,
পাকা ঘর রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে, 3 জন এসপিও সেখানটায় রয়েছে। এই জায়গায় যদি এটা হয়, এবং দীর্ঘদিনেরই দেখে, এমনিতে নয়, জাতি জনজাতি সকল অংশের মানুষের বসবাস, হিন্দুস্তানি, ঠিক আছে। তো এই জিনিসটা করলে আমি মনে করি আমাদের ওই এলাকার যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে সেটা কাভার করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক সময় গুরুত্ব দিয়ে থাকেন। ওই জিনিসটা যদি গুরুত্ব সহকারে করে তাহলে আমাদের ওই এলাকার মানুষ এবং বিধানসভার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমান সময়ে আমাদের রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেদিক থেকে খুবই ভালো। তদ্রূপ আমাদের কমলপুর মহকুমা তো প্রশাসনিক ব্যবস্থা ভালো, কিন্তু তারপরেও আমাদের যে দুর্গাচমনি বাজার এলাকায় সুরমা বিধানসভার একটি পুলিশ ফাঁড়ি অত্যন্ত প্রয়োজন। সেটা হলো আমাদের দুর্গাচমনি বাজার এলাকার পাশাপাশি রয়েছে আমাদের কয়েকটি পঞ্চায়েত এলাকা, যেমন চলবাড়ি, বামনচড়া, মহাবীর, দেবীচড়া, ছোট সুরমা পঞ্চায়েত। বিসি রয়েছে আমাদের শেতরায়, শিববাড়ি, ধনচন্দ্র, জামতুন। এই যে পঞ্চায়েত এবং বিসি, সেইগুলা থেকে আমাদের যে থানা রয়েছে সেটা দূরত্বটা অনেকটা। তার জন্য আমরা লক্ষ্য করেছি যে দুর্গাচমনি এলাকাতে অনেকটা সময় অনেকটা অঘটন ঘটে যেতে পারে। কিছুদিন আগেও যেহেতু এই দুর্গাচমনি বাজারের উপর দিয়ে জাতীয় সড়ক বয়ে গিয়েছে, তার জন্য ওই জায়গাতে অনেকটা সময়ে একটা চলাচলের পক্ষে অসুবিধার সম্মুখীন হয়। তৎসঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কচুচড়া থানা থেকেও আসতে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের প্রশাসনিক ভাইদের। কমলপুর থানা থেকেও আসতে গেলে প্রায় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় লেগে যায়। তো সেই জায়গাতে আমরা লক্ষ্য করলাম যে ওই জায়গাতে দুর্গাচমনি বাজার এলাকায় আমি এর আগেও এই বিধানসভাতে বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাতে একটি পুলিশ ফাঁড়ি খুব প্রয়োজন। আমি এবারও আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখবো যে সর্বদিক থেকে আলোচনা করে আমাদের দুর্গাচমনি বাজার এলাকায় খুব তাড়াতাড়ি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করলে আমার দুর্গাচমনি এলাকার প্রশাসনিক ব্যবস্থাটুকু আরেকটু ভালো থাকবে। আমি সেই আবেদনটুকু রাখবো। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটাতে সেম রিলেভেন্ট আমার একটা সাপ্লিমেন্টারি। তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্ক, এটা একটা পর্যটন ক্ষেত্র। আমাদের প্রথম সরকারের 5 বছরের যিনি ট্যুরিজম মিনিস্টার ছিলেন, ওই বড়মুড়া ইকো পার্কে তিনি লগহাট বানিয়েছিলেন। 5-6টা লগহাট, অত্যাধুনিক লগহাট বানানো হয়েছিল। এবং আমাদের এই রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা কেরালায় যাই ঘুরতে, ব্যাক ওয়াটার রাইড করেছি। আমি যখন আমাদের নারকেলকুঞ্জে গেছি, আমি বললাম এত টাকা দিয়ে আমরা বাইরে ঘুরতে যাই, দেখতে যাই, আমার রাজ্যে এগুলো রয়েছে। তেমনি বড়মুড়া পাহাড়ের সৌন্দর্য অপরিসীম। শীতকালে প্রচুর পিকনিক স্পট, সব কিছু হয়। কিন্তু এই লগহাটে রাত্রিকালীন যে যারা যাবেন ট্যুরিস্টরা, তারা নিরাপত্তা বোধ করেন না, নিরাপদ মনে করেন না, যে কারণে রাত্রে থাকতে চাইছেন না। তো আমার কাছে অনেক ফোন আসে, ডিপার্টমেন্টেও অনেক প্রেয়ার করে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনার মাধ্যমে যে আমাদের রেভিনিউ জেনারেট হবে যদি লগহাটগুলিকে আমরা ইউজ করতে পারি, সেখানে যদি ট্যুরিস্টরা রাত্রে থাকেন, সৌন্দর্য উপভোগ করেন। তো এই কারণেই আমার এই বড়মুড়া ইকো পার্কে একটি একটা আউটপোস্ট অত্যন্ত দরকার। অ্যাটলিস্ট অন্তত রাত্রিবেলা হলেও যাতে আমরা এখানে তাদের ব্যবস্থা করতে পারি। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, চারিপাড়া সচিনলাল যে পুলিশ স্টেশনটি আছে, এটা সচিনলালের আমতলী থানার অন্তর্গত। তো এটা বর্ডার এরিয়া হওয়ার জন্য এখানে জনগণ বসতিপূর্ণ, খুবই অসুবিধা হয়। এত দূরবর্তী স্থানে ওরা যাতায়াত করতে পারে না। তাই
ওদের নিরাপত্তার জন্য এবং অপরাধমূলক ঘটনাগুলি আটকানোর জন্য সেখানে একটা পুলিশ ফাঁড়ির বিশেষ প্রয়োজন। তো আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা যথাযোগ্য সময়ে করা হয়। আর ওই জায়গাটা আপনারও খুবই সুপরিচিত, তাই আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলছি যে আপনি যদি পারেন এটা অতি সত্য করলে জনগণের খুবই উপকার হবে। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী। মান্যবর, প্রথমে হচ্ছে কসবেশ্বরী মন্দির মধুপুর থানার অধীনে অবস্থিত, যেটা 8 কিলোমিটার মধুপুর থানার থেকে 8 কিলোমিটার দূরে। গত 3 বছরে দেখা গেছে যে কসবেশ্বরী মন্দির এলাকায় মাত্র 3টা মামলা নথিভুক্ত হয়েছে এবং উক্ত এলাকায় যে কোনো নিরাপত্তার বিষয়ে হোক সেগুলো কিন্তু মধুপুর থানা দিয়ে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও কসবেশ্বরী মন্দিরের নিকট একটা বিএসএফ কমলাসাগরে এবং বিওপি 150 ব্যাটালিয়নের বিএসএফ কোম্পানি সেখানে অবস্থিত আছে। দ্বিতীয় হচ্ছে কমলপুর থানা। কমলপুর থানাটি দুর্গাচমনি বাজার থেকে প্রায় 13 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। সেখানেও এই কমলপুর থানা দ্বারা সেটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং দুর্গাচমনি বাজার এলাকার নিকটে কিছু নিরাপত্তা বাহিনীর ক্যাম্পও সেখানে রয়েছে, যেমন মরাছড়া এসপিও ক্যাম্প, দুর্গাচমনি এসপিও ক্যাম্প, চানকাপ এসপিও ক্যাম্প এবং হালাহালি এসপিও ক্যাম্প। চারিপাড়া এলাকাটি আমতলী থানা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। গত 3 বছরে 28টি মামলা চারিপাড়া এলাকায় নথিভুক্ত হয়েছে এবং সেখানে আমতলী থানা সুষ্ঠুভাবে সেখানে কোনো সমস্যা হলে সেটাকে নিয়ন্ত্রণ করছে। এছাড়াও চারিপাড়ার নিকটে এডি নগর থানাও আছে। বৃন্দাবন ঘাট বাজার এটি খোয়াই থানা থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সুভাষপাড় যে পুলিশ আউটপোস্ট সেখান থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। গত 3 বছরে বৃন্দাবন ঘাট এলাকায় মাত্র 1টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ওই এলাকা বর্তমানে খোয়াই থানার সেটাকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া বৃন্দাবন ঘাট এলাকায় একটি এসপিও ক্যাম্প রয়েছে। তো মাননীয় বিধায়ক এবং বিধায়িকারা যা বলেছেন, আমি যে উত্তর আমার কাছে আছে আমি এটা দিলাম। বাকি আপনারা জানেন যে অলরেডি আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা আগামী দিন আমরা তার রেজাল্ট যখন বেরোবে সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেই সব জায়গায় দেওয়া, এখন আমি বলছি না সেটা সেখানে তাদেরকে দেওয়া যায় কিনা বা কিভাবে তাদেরকে ওখানে রাখা যায় বা অন্যান্য যে প্রশ্নগুলো এখানে রেখেছে তার বিষয়ে নিশ্চয়ই আলোচনা আমি করব। আর যে কোনো স্থানে নতুন থানা বা পুলিশ ফাঁড়ি যদি করতে হয় কিছু মানে বিবেচনা করতে হয়, যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতি ওই জায়গায় আমি একটু আগে বললাম এবং সেখানে অপরাধের পরিসংখ্যান কীরকম আছে এবং ওই এলাকার সামনে কোনো নিরাপত্তা বাহিনীর কোনো ক্যাম্প আছে কিনা সেটাও আমি একটু আগে আমার কথায় আমি রেখেছি এবং এই যে পার্শ্ববর্তী থানা সেখান থেকে কত দূর এবং নিরাপত্তা বাহিনী সেখান থেকে ওই ক্যাম্প থেকে কত দূর এবং সর্বোপরি আমাদের আর্থিক যে সংস্থান তার উপরও নির্ভর করে এবং তো সেইগুলোর উপর ভিত্তি করেই সব কিছু ডিসিশন হয়। যেহেতু এই প্রশ্নগুলো এখানে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে মাননীয় বিধায়ক বিধায়িকা রেখেছেন, বিষয়গুলো নিয়ে আমি আবার আলোচনা করব। আলোচনার পরে আমি আপনাদের সাথে পার্সোনালিও ডেকে কথা বলবো এবং আমরা তো চাই যে সব জায়গায় সব যেসব সমস্যা যদি থাকে সমস্যার সমাধান করা, সেই বিষয়ে আমি ওনাদেরকে আমি আমন্ত্রণ করব কিছু কথা বলার। ধন্যবাদ। একটু সাপ্লিমেন্টারি আমি বিষয়টা মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই, কিন্তু বিষয়টা বারবার কেন বলছি বৃন্দাবন ঘাট, আমাদের মন্ত্রী মহোদয় অনিমেষ দেব বর্মা আছেন, ওই গান্ধী উনি বাড়িতেও যান, এই তুলা শিকড়টা নিয়ে যেভাবে ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে একই তুই না আমি যেভাবে তুলা শিকড় মানে খোয়াই থেকে দেখিয়েছে 14-15 কিলোমিটার
কিন্তু বিষয়টা ঠিক আছে আমরা দেখাতে পারি, কিন্তু এলাকাটা পাহাড় সমতল মিলে খোয়াই থেকে কাভার করা। ঠিক আছে, বারবার বলছি যেভাবে হোক করলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন শ্রী ফিলিপ কুমার রিয়ান। Honorable Speaker, sir, my question number star 45. माननीय भारप्राप्त अध्यक्ष महोदय, माननीय विधायक श्री फिलिप कुमार रियांग, क्वेश्चन नंबर 1. Is there any plan to take over road from Chandipur BC to Kanchanpur from NHIDCL under Laljuli RD block of 60 Assembly constituency? Answer is, at present there is no plan to take over the road from Chandipur BC to Kanchanpur under Laljuli RD block of 60 Assembly constituency from NHIDCL. Question number 2, if so, when? Answer does not arise with reference to the reply of question number 1. Question 3, if not, why? Answer, the road from Chandipur BC to Kanchanpur under Laljuri RD block of 60 Assembly constituency is a bypass section of the NH44A, that is Munu to Shimlung. As per guidelines of the Ministry of Road Transport and Highways, that is MRTH, Government of India, improvement works of bypass sections of the national highway shall be carried out through the funds of central government before handing over these sections to the state government. Therefore, aforesaid road from Chandipur BC to Kanchanpur under Laljuri RD block will be taken over by the state PWD after due improvement of the road by NHIDCL. Honorable Speaker, sir, thank you for giving me the opportunity. Sir, this road has been, it's an old element of National Highway 44A. Under it, Chandipur ADC village, sir, 44 villages are there, where 1,198 families and 5,000 around population. Sir, this is the only road connecting this population to Kanchanpur, which is the subdivision. And this road has been taken over by NHIDCL in the year 2016-17. But since then, the road has not been repaired in the due course of time. And it so happened that public villagers are repairing the road by themselves. Various tender has been issued. As last tender, only 900 meter has been work done, whereas the length of the road is 9 to 10 kilometers, sir. Sir, for this reason, people are suffering out there, and the road is so much in a bad state that a portion of the road which needs to be box culvert has been strengthened by barbed wire. So this is the very sorry state of condition of the road. As Honorable CM sir has said, I would like the department to look into it and hand over it to the state government as soon as possible. And apart from that, sir, there is also a road. After the Chandipur, there is a bridge, Kanchanpur steel bridge. The bridge work is lying for the last 2-3 years. And that is the only connecting point, Kanchanpur subdivision, to the other district. So I will request the Honorable Minister to look into it. And also would like to request under 60 Assembly constituency, all the HSCL roads should be handed over to the PWD for the smooth functioning and proper implementation of the constituency. Thank you, sir. Supplementary, sir.
আমার এখানে একটা কোশ্চেনের মতো আছে পরে এখন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে এক মিনিট স্যার, বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে 10টা বুথ এলাকা, কিন্তু এলাকাটা শান্তিবাজার সাব ডিভিশনের মধ্যে। গাবধান থেকে বেতাকা টুয়া লাউলা এই জায়গাটা অত্যধিক ইম্পর্টেন্ট জায়গা, 10টা বুথ এলাকা, কিন্তু এখানে একটা ভালো রাস্তা সেখানের মধ্যে নেই। একটা পাকা রাস্তা আছে কিন্তু রাস্তাটা ভালো নেই। আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও আমি দিয়েছি যেটাকে 5.5 মিটার একটি রাস্তা 5.5 মিটারের একটি রাস্তায় পরিণত করার জন্য আমি মুখ্যমন্ত্রী দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মান্যবর, I am very glad that our honorable MLA, Sir Philip Kumar Liang, is very much serious about his problems in his assembly. Regarding what he has mentioned just now, regarding that already I have said about it. And it is true that it was started, the order was most probably what I have gathered here, that 23rd April 2015, the order was given for improvement of that road. Here, already I have mentioned that one-time improvement is must from the agency or from the NHIDCL, and already you have mentioned, but even though what I have gathered from the regional office, National Highway and Infrastructure Development Corporation, NHIDCL, that the work for improvement of the said road was awarded to an agency, namely Messrs. Jelhu and Sons, Guwahati, Assam, on 7th October 2024. And the value of the work was about 3,26,66,7,167 only. So as per the contract, the stipulated date for completion of the work was 15 June 2025. But the agency failed to complete this work within the stipulated time, and thus contract has been terminated by NHIDCL. Again, the tender has been invited for the work, and tender as received is presently under evaluation by NHIDCL. It is expected that the work order for the work will be issued after completion of tender evaluation process at the earliest, and I assure you that I also look into this matter. ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, এখন আর সময় নাই, শেষ প্রশ্নোত্তর সময় শেষ। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি। Another question, Mananiya Vidhayak raised regarding steel bridge. So for that I want to give one information that steel bridge at that place will be replaced by RCC bridge by NHIDCL. ঠিক আছে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেইগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এবং কার্যসূচি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, টাইম নেই তো, শেষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ। আচ্ছা, প্লিজ জাস্ট ঠিক আছে, বলেন। জাস্ট আই ওয়ান্ট টু আস্ক, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে গতকালকে 22 তারিখ যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধন হয়েছে, আমরা স্বাগত জানাই। মাননীয় যশস্ব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হয়েছে। সেখানে যে মাণিক্য ডাইনেস্টির উত্তরাধিকারী
মহারাজা প্রদীপ কিশোর মানিক্য দেববর্মাকে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি, এটা সারা রাজ্যের তীব্র সেন্টিমেন্ট। অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা কিছু জানতে চাই, তো ওইখানে কেন মহারাজা প্রদীপ কিশোর মানিক্য বাহাদুরকে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি? তো কাইন্ডলি প্লিজ এটা একটু জানতে চাই। ঠিক আছে মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, যদিও এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ট্যুরিজম দপ্তরের অধীন, কিন্তু আমরা একটা টিমওয়ার্ক আমরা পরিলক্ষিত করেছি এই উদ্বোধনকে কেন্দ্র করে। এবং এখানে আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে পাঠানো যে লিস্ট অফ ডিগনিটারিজ যারা বিভিন্ন ফেজ ওয়াইজ বিভিন্ন জায়গায় থাকবে তাদের নামও আছে, এবং সেখানে রাজ পরিবারের সদস্য এবং আমাদের পূর্ব আসনের মেম্বার অফ পার্লামেন্ট শ্রীমতী কৃতি দেবী সিং নামও রাখা হয়েছে। অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা উনি আমাদের সঙ্গে লাইন আপে ছিলেন রিসেপশন কমিটি মাতাবাড়ি মন্দির। তার বাইরে এখানে পাঠানলাল এবং আমাদের গুমতি জেলার যারা বিভিন্ন এমএলএরা রয়েছেন তাদের নামও বিভিন্ন লাইন আপে আমরা রেখেছি। অ্যাকচুয়ালি আপনি নিশ্চয়ই জানবেন এবং মাননীয় সদস্য নিশ্চয়ই জানবে যে অ্যাজ পার প্রোটোকল যা সমস্ত কিছু এখানে রাজ্য লেভেলে কোনো কিছু নির্ধারিত হয় না। প্রপোজাল আমরা পাঠাতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা জানেন, যে পিএমও থেকে সমস্ত লিস্ট আমাদের কাছে পাঠানো হয় এগুলোকে অ্যাপ্রুভ করে, এবং লাস্ট মোমেন্ট মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখানে আমাদের গোমতী জেলার যারা বিধায়ক পাঠানলাল থেকে শুরু করে তাদের নাম সেখানে রাখা হয়েছে। কৃতি দেবী সিং আসতে পারেননি, মোস্ট প্রবলি উনি একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল না, উনি ট্রিটমেন্টে রয়েছে, কিন্তু আমাদের শরিক দল ত্রিপুরা মথার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে নিজেই ছিলেন এবং অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন। দ্বিতীয় দিকটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অন্যান্য বিরোধী দলের থেকেও এটাকে একটা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী সকলে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বা প্রধানমন্ত্রীর সঙ্গে সকলকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া যাবে এমন নয়, কিন্তু যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আমরা দেখেছি বেলুনিয়া থেকেও মানুষ আনঅর্গানাইজড ওয়েতে চলে এসেছেন, তেলিয়ামুড়া থেকেও মানুষ অর্গানাইজড ওয়েতে চলে এসেছেন, আগরতলা থেকে চলে গেছে, এবং মাতাবাড়ি চত্বরে এটা মেলার মতো অবস্থান ছিল। তো আমি বলবো এটাকে নিয়ে ব্যক্তিগতভাবে না নিয়ে কাকে নিমন্ত্রণ করা হয়েছে কাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা না গিয়ে এটা আপনারা দেখুন যে শরিক দলের যারা রয়েছে তাদেরকে সম্মান প্রদান করা হয়েছে কিনা বা রাজ্যবাসী সেটাকে কিভাবে গ্রহণ করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো। মাননীয় স্পিকার স্যার, আমার কিছু বক্তব্য আছে। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমি এই হাউসের অবগতির জন্য বলছি, মাননীয় সদস্যরা যে প্রশ্নটা তুলেছেন যে রাজ পরিবারের কাউকে কেন সেখানে নিমন্ত্রণ করা, যখন গ্রুপ অফ মিনিস্টার্স মানে আমাদের সকল মন্ত্রী মহোদয়রা ছিলেন, অফিসার্সরা ছিলেন, এইটাকে নিয়ে যখন লিস্টটা তৈরি হয়, আমি ছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়গণ ছিলেন সেখানে, আমি অনুরোধ করেছিলাম যে রাজা ধন্য মানিক্যের সময় থেকেই কিন্তু এই মন্দিরটা শুরু হয় এবং সেই কাল থেকে রাজ পুরোহিতরা আজও সেই কালের রাজাদের এবং ওনাদের যে বংশধরে আজকে আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার নামে কিন্তু সেখানে পূজা দেওয়া হয়। তো আমি অনুরোধ করেছিলাম যে রাজ পরিবারের অন্তত একজনকে সেখানে আমন্ত্রণ করা হোক, যেহেতু সমাজপতিদের নিমন্ত্রণ করা হচ্ছে বা পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে, তখন এগুলো আলোচনা হয়েছে এবং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে পিএমও থেকে, আমি যতটুকু জানি পিএমও থেকে বলা হলো যে যত সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটা করা যায়
এটা করার জন্য আমাকে এবার বোঝানো। এবং রাজমাতার নাম আমি বিশেষ করে বারবার অনুরোধ করেছি যে উনাকে রাজ পরিবারের থেকে আমন্ত্রণ জানানো। তখন উনার সেখানে উনি দাঁড়িয়ে থাকবেন কিনা, প্রধানমন্ত্রীর সাথে উনি মন্দিরের ভেতরে যাবেন কিনা, এইগুলো নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। শেষে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু রাজ পরিবারের একজন সদস্য যিনি পূর্ব ত্রিপুরার সাংসদ, উনাকে সেখানে রাখা, তো শি অলসো উইল রিপ্রেজেন্ট দি রাজ পরিবারের সদস্য হিসেবে উনি রিপ্রেজেন্ট করবেন। তো আই ক্যান টেল যে এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আমাকে অনেকে কটাক্ষ করে আমাকেও লিখেছে যে সেখানে রাজ পরিবারের লোক নেই, আপনি গিয়ে দাঁড়িয়ে কি লাভ। আমি গেলাম অ্যাজ এ মিনিস্টার, এবং অনারেবল মিনিস্টার অফ স্টেট বিশ্বকেতু দেববর্মাও সেখানে নিমন্ত্রিত ছিল, আমাদের পাঠানলাল জমাতিয়া এবং সঞ্জয় মানিকও সেখানে নিমন্ত্রিত ছিল। সো ইট অল হ্যাপেন বিকজ অফ প্রোটোকল। তবে রাজ পরিবারের সদস্যদের আনার ব্যাপারে আমি মঠার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে আমি কিন্তু আমার আবেদন রেখেছি, এবং এটা কেন রাখা যায়নি, কি হবে না হবে এগুলো আমি জানি না। ট্যুরিজম মিনিস্টার যেটা বলেছেন তার চাইতে এটা পিএমও থেকে কি বলা হলো সবটাই তো আই এজ এ মিনিস্টার আই ডোন্ট। তবে একটা প্রস্তাব ছিল রাজমাতাকে সেখানে রাখার জন্য, এইটুকু বলছি। থ্যাংক ইউ। এই বিষয়ে কথা হচ্ছে 1501 খ্রিস্টাব্দে মহারাজা দৈন্য মানিকের সময় এই মন্দিরটা নির্মিত হয়েছিল, এবং এটা পূজা যখন এই মন্দিরটা নির্মিত হয়েছিল তখন থেকে কিন্তু রাজ পরিবারের কারো নাম নিয়ে ওইখানে পূজা চলত। এখনও আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিকের নামে পূজা এখানে চলে। আমাদের সকলের একটা অনুরোধ ছিল, বা এটা আমাদের বলার প্রয়োজন ছিল না, যে রাজ পরিবারে আমাদের প্রটোকল অনুসারে আমাদের পূর্ব ত্রিপুরা যিনি এমপি উনি প্রটোকল হিসেবে সেখানে যাবেন, আমাদের মন্ত্রী মহোদয়রা ওনার প্রটোকল হিসেবে সেখানে গিয়েছেন। কিন্তু রাজ পরিবারে একজন রাজমাতা রয়েছেন, সেখানে মহারাজ চিত্তরঞ্জন দেববর্মাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে বিভিন্ন সমাজপতিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ পরিবারে তো আরও আছে, প্রজ্ঞা দেবী এখানে আছে, উনি অসুস্থ জানে যে কিছুদিন আগে আমাদের এমপি ওয়েস্ট ত্রিপুরার যে এমপি মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের পূর্ব ত্রিপুরা এমপির সঙ্গে হসপিটালে দেখা করেছেন। আমি মহারাজা আমাদের প্রদ্যোৎ কিশোর দেববর্মা উনি বাইরে আছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি গতকাল সকালে, উনি আমন্ত্রণ পাইনি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনি নিমন্ত্রণ? না, আমি পাইনি। তা আমার একটা অবাক হইল যে একটা রাজ আমলের যে মন্দিরটা নির্মিত হয়েছে রাজ পরিবার থেকে, এখন ওই পূজাটা মহারাজার রাজ পরিবারের কোনো না কোনো একজনের নামে এটা পূজিত হচ্ছে, সেখানে রাজ পরিবার কাউকে আমন্ত্রণ জানানো হলো না। অথচ গর্ববোধ করি আমরা যে আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এয়ারপোর্ট করা হয়েছে, আমরা গর্ববোধ করি। আর এত বড় যেটা রিবিল্ড করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যে ত্রিপুরেশ্বরী মন্দিরটা, সেখানে রাজ পরিবারে একজনকে নিমন্ত্রণ করা হলো না, এটা ত্রিপুরার ইতিহাসের একটা কলঙ্ক অধ্যায়ে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কারণে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন প্রাইম মিনিস্টারের ভিজিটের ব্যাপারে। ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে আমি একজন ছিলাম, অন্যরাও ছিলেন। এখান থেকে বিভিন্ন প্রস্তাব একটু আগে অনুমেশবাবু বলেছেন এবং ট্যুরিজম মিনিস্টার বলেছেন। প্রাইম মিনিস্টারের ভিজিটটা আমরাও কোনো কোনো ক্ষেত্রে অসন্তুষ্ট। আমাদের অভিষেকবাবু রাগই করেছে এগিয়ে যাওয়ার জন্য। একটা যে প্রোগ্রাম পাঠিয়েছেন সাউথ ব্লকের পাবলিক ডকুমেন্ট, এয়ারপোর্টে কে থাকবে প্রশ্ন উঠেছে। আমরা এখান থেকে ঠিক করলাম
রাজীব ভট্টাচার্য থাকবেন এমপি, বিপ্লব কুমার থাকবেন এমপি, কৃতি দেববর্মা থাকবেন এমপি, দীপক মজুমদার, জিতেন্দ্র সিনহা মানে চিফ সেক্রেটারি, ডিজি, ডিএম বস্তিপুরা এবং নমিত পাঠক এসপি বস্তিপুরা রিসিভ করেছিল সাউথ ব্লকে। রাতারাতি চেঞ্জ। আমি নিজে কৃতি দেববর্মার সাথে কথা বলেছি, নিজে, ম্যাডাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে ব্রিজেশ পান্ডে হচ্ছে সেক্রেটারি হচ্ছে প্রেজেন্ট হিয়ার, আমি অসত্য তথ্য বলি না বিধানসভা, কেউ বলতে চায় না, আমি ডাইরেক্ট বলেছি। অনিবাবু বললো যে আপনি কথা বলুন, আমি ডাইরেক্ট কথা বলেছি, ম্যাডাম আপনার কোন জায়গা পছন্দ, এয়ারপোর্ট অর ইন দ্য ফ্রন্ট অফ মন্দিরের সামনে? বলছে মন্দিরের সামনে ভালো না, বলছে এয়ারপোর্ট ভালো। আমি দুই এমপি কিন্তু এখানে থাকবে, বলছে এখানেই থাকবে। এরপরে বিজেপি সেক্রেটারিকে আমি ফোন করে বলে দিলাম, উনি আবার সাথে সাথে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে আমার সুইট রিলেশন। আমি বোধ হয় ওই সময় ইতিদি ওইখানেই ছিলেন। ফোন করলাম আমাকে, রতনবাবু আমার তো মনে হয় যেহেতু রাজ পরিবারের, উনি মন্দিরে থাকতে ভালো। সাথে সাথে ফোন করে বললাম ওনাকে মন্দিরের জন্য ক্যান্সেল চেঞ্জ করুন মন্দিরে। কিন্তু এই দেখুন এটা হলো আগের দিনের আসলো, সেখানে রাজীববাবু, বিপ্লববাবু, কৃতি দেববর্মা, দীপক মজুমদার, জিতেন্দ্র সিনহা, অনুরাগ ঠাকুর, বিশাল কুমার, নবীন পাঠক। এইবার পরবর্তী সময় আসলো কি টোটাল চেঞ্জ ফ্রম সাউথ ব্লক 2021 লাস্টের দিকে অনলি দীপক মজুমদার মেয়র, জিতেন সিনহা ডিজি, ডিএম এবং ওয়েস্টপুরা এসপি সব ওইখানে চলে গেল। এইখানে বিভিন্ন জায়গায় শুধু এটা নয়, হেলিপ্যাড সেন্টারে কে থাকবে, গভর্নর, সিএম, চিফ সেক্রেটারি, ডিজি, উদয়পুরের ডিএমএল কালেক্টর, উদয়পুরের এসপি। এবার মাতাবাড়ি থেকে রিসিভ করবে, সেখান থেকে লিস্টার স্লোগান থেকে এরা 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 মিনিস্টারদের নাম আছে, সেখানে রয়েছে অনিমেষ বাবু থেকে শুক্লাবাবু, অনিমেষ বাবু কিছু এসব দিল। এবার সিএফের মধ্যে দেখবেন, এবং যারা সিএফ এবং রিসিভিংয়ে আমি যতটুকু জানি বলতে পারি, আমি তো সবটা জানি না, সবকে বলা হয়েছে অনলি পাঠানবাবুর সাথে আমার সুইট রিলেশন, পাঠানবাবু শুধু ফোন করেনি আর সবাই ফোন করেছে। কার কোথায় দায়িত্ব, সিএফ কোথায়, কে রিসিভ করবে, সবকে জানানো হয়েছে। এলো হ্যাঁ, এরপরেও ত্রুটি আমাদেরও ইচ্ছা ছিল, আমরা ভিতরে যেতে পারিনি। ওই যেটা বলছে অনিমানবাবু খুব ইম্পর্টেন্ট, বলছেন না খুব রেস্ট্রিক্টেড হয়েছে, কোথাও যদি ভুল থেকে তাকে ভুল হতে পারে, প্রাইম মিনিস্টার অফিসে ভুল হবে এইসব জায়গাতে আমি যাব না, এখান থেকে কোনো ত্রুটি হয়নি। এবং শুধু না, পেপারে টোটাল ইনভাইটেশন দিয়ে দিয়েছে। আমি একটা ছেলেকে, আপনি দেখবেন ফেসবুকে দেখবেন, একটা ছেলে কুয়াইত থেকে 2 দিন আগে রওনা দিয়েছে নিজের ইচ্ছা। আমি আমি তুমি পাগল কেন আসলে এত দূর থেকে? বলছে 2 দিন মন্দিরে শুয়েছি, আজকে এখানে এসছি, হেঁটে এসছি। এখন ইনভাইটেশনের ত্রুটি তো থাকতেই পারে। এই তো আমি কার্ড পেয়েছি, আবার উনি পাইনি, ফাইন্যান্স মিনিস্টার অনেক সময় কার্ড পৌঁছেও নাই, কিন্তু ফোন করেছে অনেক জায়গায়, ফোন করেছে যতটুকু সম্ভব। ত্রুটি বিচ্ছুত বড় একটা কাজে, এত বড় আমাদের, এটা তো সত্যিই তো মানিক্য ডাইনেস্টির একটা ইম্পর্ট্যান্ট প্লেস। এটার জন্য কেউ যদি শক্ত হয়ে থাকেন নিশ্চয়ই দুঃখিত আমরা, এর মধ্যে সন্দেহ নেই। এত বড় একটা জিনিস কেন এরকম ত্রুটি বিচ্যুতি হবে? আগামী দিনে কোনো আমরা সবাই সতর্ক থাকি, সেদিকে লক্ষ্য রাখি। আমি যতটুকু বুঝি এটা নিয়ে আমার মনে হয় এত ডিটেলসে যাওয়াটা কতটুকু সমীচীন হবে, আমি যতটুকু আমি জানি একদম 1 to 1 কথা বললাম, যেটা সত্যি কথা এটা বললাম। আমরা শেয়ার করে নেব যে কোথায় থাকতে বলেছিল আমাকে বলে। হ্যাঁ, শাসক পার্টির জন্য মন্দির যে এখানে উদ্বোধন হলো, এটা শুধু শাসক পার্টির জন্য। মন্দির প্রাইম মিনিস্টার মন্দির উদ্বোধন হয়নি,
প্রাইম মিনিস্টার হলে মন্দির বহুত আগে উদ্বোধন হয়েছে। প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার সকলেরই একটা পার্টি নয়। মাননীয় বিধায়ক বিরোধীর বাবু যেটা বলছেন, আমি আবার বলবো, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি খালি পুজো দিতে এসছেন, কিন্তু মানে উনি ডিজায়ার করছেন পুজো, আপনি দেখেছেন। সেই রকম আরেকটা কি, আমরা যেহেতু অনেক দিন ধরে এটাকে প্রসাদ প্রকল্প থেকে আমরা চেষ্টা করছিলাম এটাকে ডেভেলপ করার জন্য, এবং সেই ডেভেলপমেন্টে আমাদের 37 কোটি টাকা আমরা পেয়েছি দিল্লির থেকে, কিন্তু যেহেতু এটাকে বর্ধিত করা হয়েছে তার জন্য অনেক টাকা আরও খরচ হয়েছে, যার জন্য আমাদের কোষাগার থেকে আমাদের রাজস্ব যে এই বিভাগ আছে সেখান থেকে আরও 70 কোটি টাকা দিয়েছি, মোরালে 54 কোটি খরচ হয়েছে, সেটা কাজ চলছিল। মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো এই ধরনের যদি আজকে একটা অফিসিয়াল বিরাট প্রোগ্রাম হতো, সিম্পলি আপনারাও দেখেছেন উনি খালি পুজো দিতে এসছেন, এখানে কোনো যে সরকারি প্রোগ্রাম করে একটা বিরাট কোনো একটা ইনোগ্রেশন করেছে 3000 কোটি টাকা 4000 কোটি টাকা এরকমও তো ছিল না। উনি এসছেন, আপনার দেখেছেন, এসে চুপচাপ মানে যেভাবে ওনার যে আসার যে আমরা দেখেছি ওনার সব কিছু একদম পূজা দেওয়া ছাড়া অন্য কিছু বিষয় না। আর যেহেতু আমাদের এই কাজটা অনেক দিন ধরেই উনি যেহেতু আসছেন পূজা দিতে, উনি প্লাগটা খালি ইনোভেট করে চলে গেছেন, কোনো কিচ্ছু বলেনি, কোনো সাংবাদিক সম্মেলন করেনি, কিচ্ছু করেনি, কাজে পুজো দেওয়ার লক্ষ্যেই কিন্তু উনি এসছেন। ঠিক আছে, এখন আমাদের না আর কথা হবে না, না 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 এই বিষয় নিয়ে আর কথা হবে না, আর কথা হবে না, না না এই বিষয় নিয়ে কথা হবে না, বসেন হবে না, হবে না। এখন হচ্ছে রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, শ্যামলবাবু বলবেন, বলেন শ্যামলবাবু বলেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, শ্যামলবাবু আমি এই কিছুদিনের দু একটি ঘটনা আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ব্যবস্থা গ্রহণ করার জন্য সঠিকভাবে। 1 সেপ্টেম্বর এমএলএ হোস্টেলে, আমাদের নতুন যে এমএলএ হোস্টেল, সেখানে ফিলিপ কুমার রিয়াং মাননীয় বিধায়ক, ওনার যে কোয়ার্টার, সেখানে অতর্কিতে কিছু দুষ্কৃতিকারী সেখানে আক্রমণ করে চেষ্টা করে এবং সরাসরি খুনের হুমকি দেয়। উনি যেটা বিবৃতি দিয়েছেন খবরের কাগজে যা দেখেছি তাতে বলেছেন যে এরা বলছে যে আপনাকে খুন করা হবে। আমরা দেখেছি যে এই বিষয়ে দু একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারা সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গেছে। এটা আমরা লক্ষ্য করেছি, যেটা হওয়ার না। ঠিক এই ধরনের সিনিয়র মেম্বার সুদীপ রায় বর্মন, গোপাল রায়, দীপঙ্কর সেন, তারাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। এখন বিধায়করা যদি এভাবে আক্রান্ত হয়ে যায়, সেভাবে ব্যবস্থা গ্রহণ না হয়, তাহলে সাধারণ আইন শৃঙ্খলা সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নটা স্বাভাবিক। 16 সেপ্টেম্বর শান্তিরবাজার এসডিএম অফিসে এখানে স্পেশাল সামারি রিভিশনের বিষয়ে ভোটার লিস্টের মিটিং ডাকা হয়, তাতে অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকা হয়। সেই অনুসারে আমাদের এখানে সিপিআইএম দল থেকে বলরাম রিয়াং সহ এরা অংশগ্রহণ করে। এই এসডিএম চত্বরে তারা আক্রান্ত হয়ে যায়, সেখানে দারুণভাবে আক্রান্ত হয়, জিবি হাসপাতালে আসে। সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা সেখানে লক্ষ্য করিনি, এবং মনে হচ্ছে যে ভোটার লিস্টের যে সামারি রিভিশন হবে তাতে এটা এক পক্ষই দেখবে, অন্যরা যাতে অংশগ্রহণ না করে প্রথম থেকে সেই ধরনের একটা থ্রেট করা হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করেছি। আপনি নিজেরা জানেন, এখানে 19 সেপ্টেম্বর প্রতাপগড়ে বোল্ডোজার দিয়ে জুতের জায়গার উপরে একটা পার্টি অফিস
সেটাকে ভেঙে দেওয়ার জন্য বুলডোজার দিয়ে রাত্রিবেলা এই সমস্ত ঘটনা ঘটে। আর ফোর্থ হলো 18 তারিখ রাতে 19 তারিখ ভোরবেলা উদয়পুরের মির্জাতে অঞ্জলি সরকার একজন মহিলা, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটা পাওয়া গেছে। এটাকে খুনের অভিযোগ করেছে তার পরিবার, 5 জনের নামে মামলা হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, এই বিষয়ে কোনো কথা নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীতে আবেদন থাকবে যে মামলা যাতে প্রভাবিত না হয়, আইন যাতে নিজের মতো করে চলে। কারণ এখানে ওই কেন্দ্রের যিনি বিধায়ক, ওনার আমরা সামাজিক মাধ্যমে ওনার যে বিবৃতি সেইটা আমরা শুনেছি, তাতে মামলা অন্যদিকে ঘুরে যেতে পারে। উনি একদিকে বলেছেন যে নির্দোষ আমার ভাইপো, আরেকদিকে বলেছেন তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এগুলি পুলিশের ইনভেস্টিগেশনের বিষয়। কিন্তু উনি আগে থেকেই এই বিষয়গুলি তুলে নিয়ে মামলাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য চেষ্টা হচ্ছে বলে আমাদের মনে হয়। কাজে এই যে 4টা বিষয় আমি উত্থাপন করলাম, তাতে সাধারণ আইন শৃঙ্খলা একটু দুষ্কৃতীদের হাতে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে মনে হয়। সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, তার জন্য আমি আপনার কিছু বলবেন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 11/9/2025 অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডাবল বেঞ্চ চিফ জাস্টিস অনারেবল শ্রী MS রামচন্দ্র রাও এবং জাস্টিস এস ভট্টাচার্য পুরকায়স্থের যে অর্ডার, সে অনুযায়ী সেই অর্ডার মোতাবেক তার একটা কনস্টিটিউশনাল, সাংবিধানিক এবং প্রশাসনিক একটা সমস্যা দাঁড়িয়েছে। আমি যেখানে বলবো যে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, 2021 সালে যে অ্যাডক প্রমোশনের মাধ্যমে প্রশাসনকে সুচালিত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিকই আছে। একটা SLP আছে সুপ্রিম কোর্টে, এটা পেন্ডিং ইজ টিল দ্য পেন্ডিং অফ দিস অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট, এটা করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 21, 22, 23, 24, 25 5 বছর হয়েছে। এখানে হাইকোর্ট বলেছে অ্যাডক প্রমোশন ক্যানট বি কন্টিনিউড ফর লং পিরিয়ড, দ্যাট ইজ 2 ইয়ার্সের বেশি হতে পারে না। কিন্তু অ্যাডক প্রমোশন 5 বছর হয়ে গেছে, এটা সাংবিধানিক সংখ্যা। কিন্তু এখানে অ্যাডভোকেট জেনারেল অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট কি বলেছে, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য লার্নেড অ্যাডভোকেট জেনারেল who state that the 2021 promotion policy will be considered by the state government. এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা প্রস্তাবটা রাখছি এবং জানতে চাই যে যারা অ্যাডক প্রমোশন পেয়েছে তাদেরকে গতবার আমি একটা প্রশ্ন করেছিলাম, বলেছে কোনো বেনিফিট পাবে না আফটার রিটায়ারমেন্ট অর আফটার ডেথ, তারা পাবে, ঠিক আছে। কিন্তু বক্তব্য হলো যারা পেয়েছে 5 বছর হয়ে গেছে, নেক্সট প্রমোশনের জন্য এলিজিবল, তখন তারা পাচ্ছে না। এই ব্যাপারে একটা স্পষ্টীকরণ করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এখানে অ্যাডক প্রমোশন যেখানে হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছে 2 বছরের বেশি থাকতে পারে না, সেখানে স্টেট গভর্নমেন্ট কি করবে? অ্যাডভোকেট জেনারেল বলেছে রিকনসিডারেশন করবে স্টেট গভর্নমেন্ট। দিস ইজ দ্য আমার প্রথম গুরুত্বপূর্ণ কারণ, এটি শর্ট টার্ম, কারণ আপনারা তো স্যার 2 দিনের বেশি করবেন না। আমি এই জন্য মন্ত্রিসভার মানে মুখ্যমন্ত্রীর গোচরে আনার জন্য বলছি, এটা নিশ্চয়ই আমরা একটা সদুত্তর পাবো। এমপ্লয়িরা বসে আছেন, হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট রিপ্লাই? সেকেন্ড, স্যার নেশা নেশা আর নেশা রাজ্যের সর্বত্র। সেকেন্ড স্যার আমি মেনশন করছি, বাবুর গায়ে কেন লাগছে আমি জানি না। না, অ্যাকর্ডিং টু রুলস অফ দ্য বিজনেস অফ দ্য রুলস এন্ড প্রসিডিউর অফ, উনি যে বলে এগুলো তো আমরা বলি না। জিরোয়ারে সমলবাবু তুলেছেন, উনিও তুলেছেন। আমরা তো বইগুলি তো বাড়িতে থাকি,
একটু শুনুন প্লিজ। স্টাডি করলে ভালো, একটা ইস্যু না, একটা ইস্যু করলে আপত্তি নাই, দুটো ইস্যু করলে আপনি লাগাতার 0 আওয়ার ইউজ করবেন। তারপরে শুনুন, the 0 hour, sir, the 0 hour so far taken up for mentioning matters by the members after disposal of questions and calling attention notices has been replaced by a period of time for mentioning matters of any urgent public importance to have now the nomenclature as reference period. নিয়মে no 0 hour। আমি বলছি যখন স্পিকার প্লিজ 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 প্লিজ, আরে কনসিডার করছে, আমি মহানুভবতা দেখিয়েছে, মহানুভবতা দেখিয়েছে। এখানে যখন ইলেকশন গভর্নমেন্ট দিদার স্পিকার 2013, দেখুন ভাই এসব আপনি স্টাডি করুন না, আমি তো বললাম। তারপরেও গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে বা স্পিকার অ্যালাউ করছে, দুটো করেছেন। আমি তো বলছি নাই, কোথাও 0 hour নাই, তবু উনি অ্যালাউ করছেন। এবং আমরা বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয় অ্যালাউ করুন। গোপাল বাবু প্লিজ 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 সময় নষ্ট করবেন না, প্লিজ বসেন বসেন বসেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্যার, আমি যেটা বলছি হাফ পেনি পেয়ে যাবে 3 মিনিট। স্যার শুনুন স্যার, আমি বলবো ত্রিপুরা রাজ্যে তাহলে যদি শুধু মনে করে তাহলে উত্তরের দরকার নাই। স্যার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তব্য নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, থার্ড হলো স্যার আমাদের টাকা। আমি স্যার 16 crores, about 50 lakhs সেটা জালিয়াতি হয়েছে আমাদের। এটা থার্ড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওনার মাননীয় বিধায়ক গোপাল বাবুর অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন ভিতরে জ্বালা, অনেক মানে একটার পর একটা কন্টিনিউয়াস চলে আসছে, মানে আরো আছে 25 বছরের যন্ত্রণা, কমিউনিস্টদের যন্ত্রণা, 25 বছরের যন্ত্রণা, নিজের আমলে জুত আমলেও অনেক সমস্যা, সব মিলিয়ে একটা অবস্থা হয়েছে। 25 বছর এত বছর ধরে সমস্যা। এখন এক গণতন্ত্র আছে বলে সুবিধাটা পেয়েছেন। আমি উত্তর দেব। ঠিক আছে, এখন আমরা রেফারেন্স পিরিয়ড আর হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, এখানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স মাননীয় বিধায়ক যে বিষয়টা বলেছেন, আমার কাছে যা রিপোর্ট আছে, আপনি বলছেন যে কোনো অবস্থায় যাতে করে ইনফ্লুয়েন্স না হয়। যতগুলো দেখুন, আমার কাছে পুরো বই নিয়ে এসেছি, নিউজ পেপারের কাটিং আছে, কারণ আমি জানি এই ধরনের কোশ্চেন আপনারা সবসময় করেন এবং নিউজ পেপারের আপনারা একটা নেই, আর ফেভারে কতগুলো আছে এত বড় একটা বই আমি নিয়ে এসেছি। ইচ্ছেগুলো আমি দিতে পারি, সময় কম, আদারওয়াইজ আনসার। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আপনাদের 35 বছরের রাজত্বে আমার নিজের ফ্যামিলির মধ্যে এমন ঘটনা আছে, কোথায় যাব এরকম একটা ঘটনা হয়েছে আমি বুঝতাম না, এবং তার প্রতিকারও পাইনি। খুন করার মতো অবস্থা করেছে, দা দিয়ে কুপিয়েছে, পেছনে কিরিচ দিয়ে মেরেছে। আমরা এইগুলো মানে এইসব শিক্ষা কিন্তু নিয়েছি বলেই সব জায়গার মধ্যে মানুষের কি সমস্যাটা হয় আমি নিজে ভুক্তভোগী, এর জন্যই কিন্তু যখনই কোনো সমস্যা হয় সেই জায়গার মধ্যেই আমি চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস করা। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স সম্পর্কে যে এমএলএ হোস্টেলের বিষয়ে কথা বলা হয়েছে, এখানে আমার কাছে যা রিপোর্ট আছে 1 সেপ্টেম্বর 2025 রাত প্রায় 10টা 10 মিনিট সেখানে এমএলএ হোস্টেল থেকে একটা ফোন আসে যে এখানে এরকম একটা ঘটনা হচ্ছে, আপনার এনসি থানার থেকে সেখানে চলে যায় সাথে সাথে, কিন্তু এরকম না, কারণ আগে তো এমন মতো যে অন্য জায়গা থেকে নির্দেশ দিলে তারপর পুলিশ যেত।
পুলিশকে আমরা বারবার বলছি ফ্রি হ্যান্ড, ওনারা আমার সাথেও কথা বলেনি বা আমাদের কারোর সাথে কথা বলেনি, চলে গেছে সেখানে। যাওয়ার পর সেখানকার যে এনসিসি থানার ওসি এবং এসডিপি এবং এডিশনাল এসপি, শুধু মানে একজন ওসি না, এবং অনেক স্টাফ নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে আমাদের যিনি মাননীয় বিধায়ক শ্রী ফিলিপ কুমার রিয়া, ওনার সাথেও বিষয় নিয়ে কথা বলে, ওখানে গার্ডের সাথে কথা বলেন এবং সেখানে সব জিনিস দেখে তার পরবর্তী সময়ে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের মাননীয় বিধায়ক যে ফুল টিম রঞ্জিত বাবুর নেতৃত্বে এবং আমাদের মাননীয় মন্ত্রী MOS উনিও আমার কাছে এসেছিলেন 5 জনে। আসার পরে আমাকে বলছিলেন এই ঘটনা, তো নিশ্চয় উদ্বেগের বিষয়, ওনাকে ওয়ার্নিং দিয়েছে। আমি বলি যা যা করার আইনগতভাবে সেটাই আমরা করব এবং তাই হয়েছে। ওনারা 2 সেপ্টেম্বর 2025-এ 1 সেপ্টেম্বর হয়েছে ঘটনা, ওই রাতের ঘটনার সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা FIR করেছে এবং এই FIR এর পরিপ্রেক্ষিতে 4 জন লোককে, আপনিও বলেছেন বিষয়টা, 4 জন লোককে কিন্তু অ্যারেস্ট করেছে। এখন ধমকি চমকি সব কিছুই একটা আইনে কিন্তু নির্দিষ্ট লেখা থাকে কি হলে কি করতে পারবেন সেটা। আপনি বললেই আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে, FIR উল্লেখ করা হয়েছে, এখানে ফিলিপ বাবু আছেন, যেটা এখানে আমার কাছে আছে, যে FIR এ উল্লেখিত অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এটাও বলেছেন প্রায় 300-400 লোক নিয়ে আসবেন, এসে ওনাকে বিভিন্নভাবে হত্যা করা হবে ইত্যাদি এরকম ওনারা FIR করার এবং নামও উল্লেখ করেছেন প্রতীক দেববর্মা আরেকজন অজয় রায় সম্পর্কে এবং কেস নাম্বারও আমার কাছে আছে এখানে। সেখানে প্রতীক দেববর্মা যার বয়স 44, পার্থসারথী চৌধুরী 33, অজয় রায় 47 এবং রজত দাস 33। এবং এই যে অপরাধ কেউকে তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি মেরে ফেলবো, এটারও একটা আইন কিন্তু আছে। সেই আইন অনুযায়ী তাদেরকে কিন্তু মানে কেস অলরেডি চলছে, কেসও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য, সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে কেস তো চলছে, তো সেই কেসের পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছে তাদের তরফ থেকে তো দে আর স্যাটিসফাইড মেবি, এরপর তো আমার কাছে আসেনি এবং আইন কিন্তু আইনের পথে চলবে। সেটা গেল একটা ঘটনা আপনাকে আমি জানালাম। দ্বিতীয় যে ঘটনা আপনি বললেন যে প্রতাপগড়ের ঘটনা, সেখানেও আপনারা দেখেছেন গত 20 সেপ্টেম্বর রাত প্রায় 2টায় আগরতলা পূর্ব থানায় একটা খবর আসে যে কয়েকজন অপরিচিত ব্যক্তি প্রতাপগড়ের কি টেকরাই চৌমুনিতে CPI পার্টি অফিসে বুলডোজার দিয়ে ক্ষতি করা হয়। আমি দেখেছি, নিউজ পেপারে দেখেছি এইসব জায়গায়। আগে তো এরকম হতো, বুলডোজার হোক আর যাই হোক, দেখলো বা পত্রিকা, কিন্তু পত্রিকা ছিল, পত্রিকা দেখো ছেলে দিল, যা এইরকম মানসিকতা ছিল। কিন্তু আমরা কিন্তু উই আর ভেরি সিরিয়াস। আমাদের প্রতিটা মিনিস্টার থেকে আরম্ভ করে MLA আমাদের সবাই কিন্তু সিরিয়াস, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা চলি যে সিরিয়াস থাকতে হবে। এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং ওসি মহারাজগঞ্জ বাজার সেখানে উপস্থিত হন এবং সেখানে দেখা গেছে যে পার্টি অফিসের দরজা সেখানে ভাঙা হয়েছে এবং পরবর্তী সময়ে জয়নগর প্রয়াত সুব্রত কুমার ভৌমিকের ছেলে বিপ্লব কান্তি ভৌমিক একটা পূর্ব থানার মধ্যে একটা লিখিত অভিযোগ করে এবং কেসও হয়েছে, সেটা মামলাও হয়েছে এবং সেখানে সিসি ফুটেজ সেটা দেখে সেটাকে কোন বুলডোজার, সেটা জেসিবি মেশিন সেটাকে শনাক্ত করে সাথে সাথে, কারণ কোনো পার্টিকুলার কোনো লোকের নামে কিন্তু সেখানে FIR কোনো নাম লেখেনি। কাজে সেই জায়গার মধ্যে যেহেতু দেখা হয়েছে, দেখার পরে সেটাকে যে ব্যবহার করা হয়েছিল সেই জেসিবি মেশিনটাকে সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং শুধু তাই নয়, এই বাজেয়াপ্ত করার পরে দেখা গেছে যে অনুসন্ধান করে মানে পুলিশ দেখলো যে পাপন দাস যার বয়স 29, বিপুল শীল যার বয়স 35 এবং শ্যামল দেব 32 এবং তাদেরকে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং
তাদেরকে আদালতেও পাঠানো হয়েছে, নিম্ন আদালতে, এবং সেটা বিচারাধীন আছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। আরেকটা বিষয়, কাকরাবনের বিষয়ে আপনি যেটা বললেন, সেখানেও আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে বলা হয়েছে 19শে সেপ্টেম্বর 2025 তারিখে একটি মামলা হয় এবং সেই মামলায় সেখানে ধারা 194 বিএনএস যে সেই অনুযায়ী শ্রীমতী অঞ্জলি সরকার 32, যার স্বামী শ্রী পঙ্কজ সরকার মির্জাতে তার বাড়ি, সেখানে তার মৃত্যু প্রসঙ্গে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় এবং মামলাটি তদন্তের জন্য কাকরাবন থানার মহিলা এসআই পূর্ণিমা দাসের নিকট সেটা দেওয়া হয়। পরবর্তীতে 20শে সেপ্টেম্বর 2025 পঙ্কজ সরকার কর্তৃক আরেকটি লিখিত এফআইআর জমা দেওয়া হয়। সেই এফআইআরে উল্লেখ করা হয়েছে যে অভিযুক্ত লিটন দাস, যিনি মৃতা অঞ্জলি সরকারের সঙ্গে সম্পর্ক হয় এবং সেই সময়ে কয়েকটি ভিডিও ও ছবি তার মোবাইলে ফোনে তোলা হয়েছে। পরবর্তীতে লিটন দাস সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে অঞ্জলি সরকারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং বিভিন্নভাবে তার সাথে সম্পর্ক চালিয়ে যায়। 18 সেপ্টেম্বর 2025-এ 10:30 এটা এফআইআর হয়। সেখানে অভিযুক্ত লিটন দাসের নেতৃত্বে, যাকে এফআইআর করা হয়েছিল, লিটন দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা অঞ্জলি সরকারও সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা অঞ্জলি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন অঞ্জলি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে ওই রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে, কিন্তু অঞ্জলি সরকার তার প্রস্তাবে প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাব না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে চায় তখন তাকেও, যিনি অভিযোগকারী সেই যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী, তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19শে সেপ্টেম্বর 2025 সকালে 5:30 অঞ্জলি সরকার মির্জাবাজার দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হয়। তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কাছে যা রিপোর্ট এখানে এসছে, যার ফলে অঞ্জলি সরকারের মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়। এখন অভিযোগকারীর বক্তব্য হচ্ছে আসামিরা তার স্ত্রী অঞ্জলি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ অভিযোগকারীর সেটা বক্তব্য। এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা রুজু হয় 20 সেপ্টেম্বর এবং সেখানে এসআই জন লাল হালামের নিকট সেটা দেওয়া। তদন্তকালে এফআইআরে যারা যারা নাম দেওয়া হয়েছে, আকাশ দাস, কিঙ্কর দাস, দীপ্তেন্দু দাস, লিটন দাস, অনুপম মজুমদার, তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং এখন পুলিশ হেফাজতে আছে। মামলার তদন্ত চলছে এবং সেখানে আমি উল্লেখ করতে চাই যে পুলিশ দেখো সেখানে যিনি পুলিশ অফিসার ছিলেন সেখানে এসআই সঞ্জয় দাস, তাকে তার যে সেখানে ফল্ট পেয়েছে তাকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের তরফ থেকে এগুলো দেখুন অ্যাকশন কিন্তু আছে, থানায় যেভাবে যাওয়া, যেভাবে আইনের শাসন দরকার সেগুলো কিন্তু করছে এখানে, যেগুলো আমরা আগে পুরুষন দেখিনি। আরেকটা বিষয় যেটা এখানে বলা হয়েছে যে শান্তির বাজারে এসডিএম অফিসের যে ঘটনা, আমার কাছে এটা জানা ছিল না, সেখানে বলরাম বাবুকে আক্রান্ত করেছে। আমার কাছে এই বিষয়ে আপনি বললেন, আমি বিষয়টা নিয়ে আমি জিজ্ঞেস করবো কি হয়েছিল সেটা, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আবার বলছি, এই ধরনের কালচারে আমরা বিশ্বাস না, বহুদিন ধরে এই কালচার চলেছে, সেখানে আমরা যাব না, সেইভাবে আমরা চলবো না। এখানে বারবার যে বিষয়টা আমি দেখি যে এখানে দেখা যায় আমাদের মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু বারবারই বলেন, এটা একটা জিনিস আমি দেখে আইনও আমি একবার পড়ছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে একই জিনিস যেন বারবার না হয়, কোশ্চেন দেওয়ার আছে, এটা উত্থাপন করা, তার কিছু নতুন কিছু আমি এটা নিয়ে বহুবার হয়েছে, বহুবার এটা নিয়ে কথা হয়েছে, আমিও বললাম, এই নিয়ে আমরা মিটিংও করেছি কিভাবে এই এডিকশন থেকে আমরা বাঁচতে। আরেকটা হচ্ছে এডিকশন, এই নেশা, মদ, লাইসেন্স দুটো কিন্তু এক না, কিন্তু মদ খাওয়ার এটা কিন্তু এক না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন
রায়ের বিষয়ে আমি বলছি, আপনি এটা বলবো, এটা বললে তো আপনার টাইম চলে যাবে। মাদকের বিষয়ে আপনি যদি শুনতে চান বলতে পারি, আমার যে রেডি আছে, কোনো সমস্যা নেই। না না, মাদকের বিষয়ে আপনি বলছিলেন না, চারিদিকে ছড়িয়ে গেছে, আপনি বললেন না চারিদিকে ছড়িয়ে গেছে মাদক। না, মাদক সম্পর্কে বলবো নাকি আপনার এই আইনটা সম্পর্কে বলবো? এটা সুপ্রিম কোর্টের বিষয়, হাইকোর্টের না। না, বিষয়টা তো এটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে। হাইকোর্ট থেকে আমাদের বলেছে অ্যাডহক পলিসি নিয়ে অনেক বিষয় আছে। অ্যাডহক আমরাও বুঝি, এটা একবারে ওয়ান টাইম অ্যাডহক আমরা যদি দেই প্রমোশন, নেক্সট টাইম দেওয়া যায় না। সেটার বিষয়েও আমরা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে নিয়ে বসেছি কীভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে। কারণ যেহেতু এটা একটা মামলাধীন বিষয়, সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্ট থেকে বলেছে, আমরা সেই বিষয়ে আমরা দেখি কিছুদিনের মধ্যে তার আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটাও আপনি জানবেন। ধন্যবাদ। নেক্সট কোনটা? মাদক। হ্যালো স্যার, টাইম আমি জালিয়াতির বিষয়টা আছে, জালিয়াতি কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। আমি সেটা ঠিক আছে স্যার। অনারেবল স্পিকার শুনেন, স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। শান্তির বাজার ঘটনা নিয়ে যে বললো যে মারধর করা হয়েছে, অ্যাকচুয়ালি যখন সামার রিভিশন হয়ে শেষের পরে ওরা বার হয়ে যায় এখানে পুরো এসডিএমের চত্বর বাইরে। খবর নিয়ে দেখলো যে বিগত দিন তারা যখন সরকার ছিল তখন আর কি তারা চাকরি দিব বলে টাকা নিয়েছে, তো তখন টাকাও দেয় না, চাকরিও দেয় না, মানে ওই কারণে সিপিএম লাগছে এখানে কোনো এটাই সে মূল কথা। আর তারা এখন 14 জনের নামে কেস দিছে, সিসি ফুটেছে, এসডিএমের সিসি ফুটেছে, ওইখানে কোনো দেখা যায় না। এটাই সে ঘটনা, বাস্তব ঘটনা। ঠিক আছে, একটা একটু এখানে আগেও তো সরকার ছিল, ভালো, কোনো আপত্তি নেই। কোনোদিন শুনেছেন ক্রিমিনালদের এমএলএ ধরে নিয়ে থানায় দেয়, দোষ হবে বিচার করবে কোর্ট। আরেকদিন দেখেছি আমাদের মিনিস্টার বৃষিপতি ড্রাগ ব্যবসায়ীদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। উদাহরণ আছে, জিতন বাবু এখানে আসেন, আপনাকে তো প্রণাম জানাবো। এইটা উদাহরণ হওয়া উচিত, জিতেন বাবুর মতো লোক উদাহরণ হওয়া উচিত। এই উদাহরণগুলি শিখো কিভাবে ক্রিমিনালদের চেক করতে হয়। বৃষিপতি বাবু উনি মিনিস্টার, উনি ধরে, আমি জানি আমার কেন্দ্রে ধরে নিয়ে পুলিশ স্টেশনে দিয়েছে। এটা পার্থক্য এখানে, এই যে সবকা সাথ সবকা বিকাশ আর রেড আর্মি যারা, তাদের পার্থক্য অনেক। এটা এসব করবেন না। আমি তো এদিকে আসুন, এদিকে আসুন, আপনি আসুন, আপনাকে একটু প্রণাম জানাই, একটু প্রণাম জানাই। একটু রেকর্ড বসেন। ম্যাটারটা রিয়েলি খুব সিরিয়াস, নিউজ পেপারে কিন্তু কয়েকবার এসছে। আমার মনে হয় একটু সবাই মাননীয় মুখ্যমন্ত্রী ভেরি ইম্পর্টেন্ট, ঠিকই বলেছেন আপনি। কিন্তু মাঝে মাঝে কয়েকটা বিষয় একদম স্পেসিফিক ওয়েতে যেভাবে বলেন, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। এই যে বিষয়টা নিয়ে নিউজ পেপারেও বারবার হয়, আমার মনে হয় এটা ক্লারিফিকেশন দরকার। ইউকো ব্যাংকের যেটা পুরো নিগমের যে বিষয় যেটা হয়েছে, আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, আমি সমস্ত এই মাননীয় বিধায়িকাগণ এখানে আছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, লম্বা আমি বলতে চাইছি না, এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন 2 এর অধীনে। সেখানে প্রকৌশলী যেসব কাজের
যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকশন সেই কাজের জন্য বাস্তবায়নের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PW ডিভিশন 2 এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয়। তারাই একটা মানে জয়েন্ট সিগনেচারে সেটা, এবং সেটা কখন করা হয় প্রতি মাসের প্রথম সপ্তাহে সেটা ওনারা করেন তাদের কাজের সুবিধার্থে। বিগত 1/9/2025 তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান, সেখানে দেখা গেল কে বা কাহারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে 4টি চেকের মাধ্যমে সর্বমোট 9,15,45,700 কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে 1, 2, 3, 4টার এখানে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং প্রাপকদের নামও 4 জনের নামও এখানে দেওয়া হয়েছে, বেশিরভাগই এরা বাইরে। এবং একজন পেয়েছে 2,17,00,000 প্লাস, 1,98,00,000 প্লাস, 2,61,00,000 প্লাস, 2,37,00,000 প্লাস, অর্থাৎ মোট 9,15,45,700। এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে আমাদের এমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 4/9 তারিখে ইউকো ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে যেরকম হয় ওনারা জানতে চেয়েছেন যে চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি। এবং এই যে চেকটা আছে ওই চেকের একটা চেক বইয়ের মধ্যে কিন্তু নাম্বার থাকে যে এত থেকে এত। এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে সেই চেকগুলো কিন্তু তাদের কাছে ওই দপ্তরে রয়েছে সেখানে, অথচ এটা কি করে আপনারা এখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটাকে ইউজ করে এই লোক সাইবালাজি, গণেশ এন্টারপ্রাইজ, পালিওয়াল, আরিগু এন্টারপ্রাইজ এইসব নামে এটা নিয়ে গেল কীভাবে, অথচ আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়ে দেখা গেল আরও 2টি চেক এইরকমভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে এবি অ্যাসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে। এখন একটু আমার ফিনিশ করতে দিন প্লিজ, আমি আদারওয়াইজ আমি এনকোয়ারি চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন এটা ইম্পর্টেন্ট, তাই নিউজ পেপারও উঠে, এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার। এবং এমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল তাহলে এই যে 9 কোটি প্লাস 7 কোটি মিলে টোটাল 16,35,43,43,300 টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে গেছে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুর নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের থেকে মত দিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য একটা এফআইআর, ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা কি এফআইআর করবো, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হচ্ছে বিষয় ওনারা তো চেক ইস্যু করেনি, হয়েছে ইউকো ব্যাংকের। ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে, তো তবুও ওনারা বলছিলেন যে এফআইআর আমরা করবো কিনা, বলে যেহেতু ওনারা এফআইআর করেছেন কাজে আমাদের তো কোনো সম্পূর্ণ, আমার তো টাকা তোমার ফেরত দিতে হবে, আমি তোমার কাছে দিয়েছি, ইউ হ্যাভ টু পে ব্যাক, পরিষ্কার হিসাব। তো সেই হচ্ছে আসল ঘটনা এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে। এবং আমি সমস্ত এই বিধানসভাতে আশ্বস্ত করতে চাই যে, এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন, বাকি ওনারা বুঝবেন কি করবে কি না এইসব বিষয়ে, এই বিষয়গুলো ওনারা করবেন। এবং এই হচ্ছে মুদ্রা, আরও অনেক ডিটেলস আছে, আমি চাইছি না যে পুরো মেইন হচ্ছে পুরো নিগম তো কিছু করেনি, পুরো নিগমের কাছে এই চেকগুলো এখনও আছে, কাজেই টাকাটা তো আমি আপনার যদি টাকা কারোর কাছে জমা দিই আর সেই ব্যাংকের থেকে যদি উধাও হয়ে যায় তো কার এটা প্রবলেম, আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার, দিস ইজ দ্য রিয়েল পিকচার, এভরিবডি শুড নো ইট।
থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বসেন না প্লিজ দাদা, বসেন। গোপাল বাবু বসেন প্লিজ, ডিস্টার্ব করেন না, বসেন, কাজ করতে দেন। এখন রেফারেন্স পিরিয়ড। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 3টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল, গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, এখানে রেফারেন্স পিরিয়ডে মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় মহাশয় এনেছেন যে গত 8ই সেপ্টেম্বর আজকে ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, এইটা তো সত্যি যে আমরা এই রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা সরকার প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে কোনো আন্দোলন ছাড়া, কোথাও রাস্তাঘাটে এই আন্দোলন ছাড়া আমরা ক্রমান্বয়ে সরকারি কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা করে আমাদের সরকার সময় সময় করার চেষ্টা করছে। এবং আমরা ভীষণ ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে এর আগে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে আমরা 2.57 পর্যন্ত আমরা করেছি, যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের 7ম পে কমিশনের অনুরোধ করা যায়। এবং ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে 2.57 করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক প্রায় 14.22% বৃদ্ধি হবে। ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি 1000 টাকা হয়, তো ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 এর পর তার বেসিক হবে 2250 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে আমরা হয়েছে সেটা 2570 টাকা। এতে কর্মচারীদের বেসিকও এই 14.22% বৃদ্ধি হয়। এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো ডিএ দেওয়া হয়নি, তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছে। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছিল। পূর্বে একাধিক পদ মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না। ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে 8, 9 এমনকি 10 বছর চাকরি করেও কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে। সংসদীয় নীতির অধীনে
একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে 5 বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন। আমি আরও বলতে চাই, এর আগে আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি, যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরা পদোন্নতি দেওয়ার জন্য একটা প্রমোশন পলিসি চালু করেছিলাম এবং একটা বিআরটক্সের কর্মচারী সুযোগ সুবিধাও পেয়েছেন। আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কীভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আমাদের এটা বলেছেন একটু আগে। তো আমরা আশা প্রকাশ করছি। এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেমন তারা সকলে সুযোগ পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি করেছি। আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স 58 বছর থেকে বাড়িয়ে 60 বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত 750 টাকা, সেখান থেকে 3 গুণ বাড়িয়ে আমরা 2200-2500 টাকা করেছি। রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা দিয়ে করছি। তাছাড়া আমাদের সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল 5000 টাকা, আমরা সেখানে বাড়িয়ে 20,000 টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ড 2018 সালের তুলনায় এই বছরে 3 গুণ বৃদ্ধি করছে, যেটা আগে 700 টাকা ছিল, বর্তমানে আমরা সেটা 2100 টাকা আমরা করেছি। এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি, সেটাও আমরা বলি। দেখুন, সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনা এই সভাতে বারবার অনেকে করেছেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না, আমরা বারবার বলেছি এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে 1 মিনিট রঞ্জিত বাবু, 1 মিনিট। হ্যাঁ, সময় একটা শেষ হইলে তারপরে ওকে শুরু করেন। ওকে শুরু করেন। আর না বললে চলবে তো? তা বলে যাই। হ্যাঁ, একটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। উনি লে করে দিন, কোনো অসুবিধা নেই। স্যার, আমি প্রথমেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী। ওনার যে সহৃদয় কথাবার্তা আমার ভালো লেগেছে। কিন্তু আমি এখানে বলবো, বেশি কিছু বলছি না, আপনি তো স্যার আমাকে একটু বলতে দিচ্ছেন না। স্যার, আমি পয়েন্ট অফ মন্ত্রীর উত্তর দরকার নেই। মন্ত্রীর উত্তর দরকার নেই। এখান থেকে কি করছিলেন? মন্ত্রী উত্তর দিয়ে আসছি। স্যার, আমার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন, হলো স্যার, কর্মচারীদের স্বার্থে ওনারা দরদি। তাইলে মাননীয় অর্থমন্ত্রী কি জানাবেন যে কর্মচারীদের স্বার্থে যেমন? ঠিক আছে, মাননীয় অর্থমন্ত্রী বসেন, বয়স হয়, উনি প্রশ্ন করেন, চেষ্টা করি। একটা জিনিস বুঝি না, রেফারেন্স এনেছেন, রিপ্লাই শেষ করার আগে লাভ দিয়ে উঠে গেলেন। অযৌক্তিক। তাহলে মন্ত্রীর কাছে চাইবেন না কোশ্চেন, তাহলে রেফারেন্স জমা দেবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো মাননীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর দেন। উত্তরের পরে আমি মাননীয় সদস্যের এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম। তো কেন করেছেন আমি জানি না, শোনার জন্য তাই বলছিলাম। ওইটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য
আমাদের সরকার থাকেন আমরা কি কি করেছি সেটা যদি না বলি তাহলে আপনার প্রশ্নের উত্তর কি হবে? আপনি না শুনতে চাইলে ভালো কথা, সময় নষ্ট করবো না এই সবার। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেছেন, নিশ্চয় বলেছেন, উনি কি বলেছেন? সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না? আপনাকে এবার কি বলতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলেছেন, স্বীকার করছে আমরা সভাতে, আমরা করছি বলেই তো আমরা বলছি। তো আপনি শুনবেন না? আপনি কি বলতে চাইছেন এটাই বুঝতে পারছি না। আমরা সরকার আমরা করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি। আমাদের অনেক চিন্তা আছে। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি, কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি, আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার কথা বলার চেষ্টা করছেন, সেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি মনে বলছেন রাজ্য সরকার কর্মচারীদের জন্য কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার না, উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে, এবং সেগুলো যত সম্ভব কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং সেটা আমরা করতে থাকব। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে, আমরা সেটা করব। সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে, এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করব। এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা স্বীকার করছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অতীব দুঃখের ব্যাপার, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র 500 টাকা পার মান্থ। স্যার, আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যিই অভিভূত, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদারভাবাপন্ন, তাইলে অ্যাকর্ডিং টু 16 ফাইন্যান্স কমিশন তারা বলেছে যে কমুলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে 31 অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন। তাইলে এটা বিচার করে আপনিও বলেছেন যে 22% দিয়ে পাবে, এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। তবে এই 16 ফাইন্যান্স কমিশন অনুযায়ী আপনারা কর্মচারীদের 22% দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা। দ্বিতীয়, অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্যাবিনেট এই পে কমিশন অলরেডি ডিক্লেয়ার, এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা কাজ করছি, ঠিক আছে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এই পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা। হ্যাঁ, অশোকবাবু বলেন, তারপরে আমাদের অধ্যক্ষ মহোদয়, যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা ভালোই লাগলো যে আমাদের মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে কর্মচারীর থেকেও স্বার্থে উনি বেশি চিন্তা বর্তমান সরকার করছেন। এটা শুনে খুব ভালোই লাগলো। তবে আমি এখানে কিছু প্রস্তাব, কিছু কথা বলতে চাই অবগতির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অবগতির জন্য। যেহেতু 31শে অক্টোবর আমাদের
বর্তমান যে অর্থ কমিশন তার সময় শেষ হবে, স্বাভাবিকভাবে যে কথাটা আসছে যে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে আমি আগামী এই সময়ের মধ্যে যদি আমি মঞ্জুরি না দিই, অনেক বিষয় আমাদের রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। আমাদের বকেয়া 22%, আমাদের হিসাবে 25%, সেই বকেয়া ডিএটা এরই মধ্যে একসঙ্গে সবটা না দিতে পারলেও অন্তত 15% দিয়ে এককালীন এই সময়ের মধ্যে মঞ্জুর করা দরকার। জিনিসপত্রে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, স্বাভাবিকভাবে এই বেতন ভাতায় আর একটু চলছে। এই ডিএ দেওয়ার সময় আর একটা বিষয় আমি এখানে গুরুত্ব দেওয়ার জন্য বলবো যে আমাদের যা অনিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাতে বেতন বৃদ্ধিটা হয়। আমাদের যারা স্কিম কর্মচারী আছে, এখন অনেক স্কিম কর্মচারী আমাদের ডিএ বাড়লে তারা কিন্তু পায় না। স্বাভাবিকভাবে ডিএ মঞ্জুরির সময় তাদের স্কিম কর্মচারীদেরও বেতন যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার যাতে সচেষ্ট হন। আর এই যে বলেছেন অর্থমন্ত্রী 2.57 দিয়েছেন, আসলে কিন্তু সপ্তম বেতন কমিশন 2.72 ফিক্সেশন বেনিফিট ছিল। স্বাভাবিকভাবে 2.57 কিন্তু সেখানে কোনো সুপারিশ ছিল না সপ্তম বেতন কমিশনে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার 2.72 কিন্তু ফিক্সেশন দেয়নি। আমি আবেদন করব 31শে অক্টোবরের আগে এই যে ত্রুটিটা রয়ে গেল, 2.72 ফিক্সেশনের ত্রুটিটা রয়ে গেল, সেটাও দূর করবেন। আমাদের অনেক বিষয়গুলো রয়েছে, যেমন সপ্তম বেতন কমিশনে আমাদের অনেকগুলো সুপারিশ ছিল। আমাদের রেশিওটির যে অসামঞ্জস্য আছে, 10 লাখ থেকে 20 লাখ কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন এখানে 10 লাখ করা হয়েছে। এইভাবে নানা অ্যাডহক প্রমোশন সম্পর্কে যেটা এখানে আলোচনা হলো, আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করা দরকার অ্যাডহক প্রমোশনের এই যে অসঙ্গতিটা। কারণ অনেক পেনশন তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমার মনে হয় এই সময়ের মধ্যে এই বিষয়গুলো যেহেতু আমাদের রাজ্য সরকার কথা মতন যেটা আমরা দেখছি, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে অসম্ভবভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন, সুরাহা করার চেষ্টা করছেন। আমি আবেদন করব যে ডিএ যেটা বকেয়া রয়েছে অতি সত্ত্বর সেটা দেওয়া হোক এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলো দূর করা হোক এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলো রয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই অসঙ্গতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসঙ্গতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক। এই কয়েকটি কথা আমি ধন্যবাদ বলে আমি আমার কথা শেষ করছি। এই সভা মাননীয় সদস্য বলেছেন, আমরা তো ওইটাই বলার চেষ্টা করেছি যে আমরা কর্মচারীদের ব্যবধান কমানো এবং এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা আলোচনা। এখন এর মধ্যে কমিটেড এক্সপেন্ডিচারের কথা আপনারা বলেছেন, দেখুন আমি যেটা ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন, পূর্ব অর্থ কমিশনের মেয়াদে একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলি বেতন, পেনশন, সুদ প্রদান এবং অন্যান্য রাজস্বকে অনুমান করে। 15তম ফিনান্স কমিশনের সময়কালে অর্থাৎ 1 বছরের অন্তর্বর্তী সময়কাল 2021 থেকে 5 বছর মানে 2025-26। যদি চতুর্থ অর্থ কমিশনে আমরা ধরি 2015 থেকে 2020-21 পর্যন্ত অন্যান্য আর্থিক বছর সম্পূর্ণ অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বেতন ব্যয় অনুমান করেছিল। একইভাবে এই বছরের শেষের 16 অর্থ কমিশন তাদের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। একটি রেফারেন্স সময়কাল হিসাবে কমিশন আগের অর্থ কমিশনের 3য় বছরকে রেফারেন্সের সময়কাল হিসাবে তারা নেয়। তো এই তথ্যগুলিকে বিবেচনা নিয়ে রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ প্রদান করছে এবং বেতন ও অন্যান্য রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে বর্তমান অর্থ কমিশনের সময় প্রাসঙ্গিক আর্থিক বছরে পর্যাপ্ত বাজেটের বিধান করা হচ্ছে। রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে এই অনুযায়ী অর্থ আমরা দিতে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অর্থ কমিশন অডিটেড অ্যাকাউন্টস বাই যেটা এজি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, এই বছরের যে এক্সপেন্ডিচার অডিটেড এই অ্যাকাউন্টসটা এই অডিটেড রেখা কিন্তু এটা অ্যাকাউন্টস হবে না, তাই এই বছরের খরচ ধরা হবে না। স্বাভাবিকভাবেই যে আমরা কেন্দ্রীয় বেতনে আপনি বলেছেন কমিশন 2.72 ফ্যাক্টর সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এটা দেয়। দ্বিতীয়ত মাননীয় সদস্য গোপালবাবু বলেছেন
যে কর্মচারীদের 500 টাকা করে যেটা দেওয়া হয়। আমি তো বারবার করে বলার চেষ্টা করছি, আপনি তো শুনেন না। মুশকিল হচ্ছে এটা শুনলে পরে এই তথ্যটা ফার্দার করতেন না। যেমন ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত সারা রাজ্যের কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করেছে, তো তাদের এই 500 টাকা হিসাব করছেন কেন? তারা তো টোটাল পরিবারের 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে তারা এই যে মানে আপনার ইয়েতে যারা সুবিধা পাবে, স্বাস্থ্য পরিষেবা সুবিধা পাবে। তো এইটা আপনার চোখের সুবিধা লাগছে না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য যে সরকার কি করেছে সেটা আপনাকে সঠিক বলতে হবে। আপনি বোঝেন না বোঝেন সেটা আপনার ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের দায়িত্ব সবাদের দাঁড়িয়ে কথা বলা, মানুষ শুনবে, সবাই সাহায্য মানুষ দিচ্ছে। তা আপনার দাবি যেটা হয়েছে, কথা বলেছে, আমার মনে হয় এরপরেও যে কোনো আপনারা সদস্যরা বলেছেন, আমরা এগুলো নোট করছি। আবারও বলি, আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার চিন্তা করছে, আপনারা বলেছেন, ধন্যবাদ। কারণ তাদের জন্য শুধু আপনারা বলছেন, মানে এরকম যাতে বোঝাচ্ছে যে সরকার বোধহয় কর্মচারীদের পক্ষে নেই। বারবার একটা কথা চলছেন, নিয়মিতকরণ। ইয়েস, আমরা বলেছি, আমি এটা ব্যাখ্যা করতে চাই। নিয়মিতকরণের সম্পর্কে আমরা বলেছি, গতবার টোটাল যা আছে 18,000 কত কর্মচারী আপনাদের বিভিন্ন অর্থনৈতিক অনুমোদনের কারণে তাদের আজকে আমরা এগুলো বাদ দিতে পারতাম। যে কর্মচারী আজকে অনিয়মিত আছে তারা আজকে জেনে নিক। যদি আপনাদের নিয়ম মানতাম আমরা, তাহলে 18,000 উপরে এই কর্মচারীকে আজকে ছাড়াই করতে হতো। আমরা ছাড়াই করিনি, তাদের বেতন বাড়িয়েছি, তাদের রেখেছি। সুতরাং যারা করা যাবে সেটা বলেছি যে 1640 জন কর্মচারী অনিয়মিত আছে আমাদের অর্থদপ্তরের রেকর্ড অনুযায়ী। আমরা তাদের নিয়ে খুব সহসা আমরা ভাবছি। আজকে 10,000 টাকা পাই, তাদের কর্মচারীতে আমরা করি, তাহলে তাদের বেতন যে প্রায় 26,000 টাকা পাই। সুতরাং অপেক্ষা করুন, দেখতে থাকুন। অধৈর্য আপনারা হবেন না। আপনাদের অধৈর্য থেকে তো কর্মচারীরা মনে করবে যে বোধহয় আমরা কিছু করছি না। মাননীয় গভর্নর মহাশয়, আপনি প্রত্যেকটা সভাতে বলেন, ধন্যবাদ আপনাকে। এবং আমরা যে সরকারের পক্ষে আছি সেটা আপনার আজকে আপনার কথাতে আমরা তাদের উদ্দেশ্যে বলতে পারি। ধন্যবাদ। ঠিক আছে, এই সভা আজ বেলা 2:15 তক মুলতবি থাকে। অশোক বাবু থেকে শিখেন কিভাবে অ্যাসেম্বলিতে কথা বলতে হয়।